আচ্ছা দেখ, যে স্কুলটা করাবো এটা, দেখ তোরাও বলতে পারবি চিত্তরঞ্জন, ঠিক আছে, হিন্দু বিদ্যাপীঠ। এমসিকিউ গুলো প্রথমে প্রথমে দেখ, প্রথমে সব খোল, পেজ নাম্বারটা খোল, পেজটা খোল। পেজটা খোল, হ্যাঁ এমসিকিউ বলছি, দেখ ডিসকাশন করছি, দেখ এমসিকিউ যা যা করবি এই এমসিকিউ গুলি সমস্ত রিপিট হবে বারবার করে কোশ্চেন, দেখ কোশ্চেন গুলো দেখে নে। দ্য ব্যালেন্স, শুধু এমসিকিউ যখন করবি না, দেখবি কতটা এমসিকিউ পারছিস, খুব জরুরি, কত নাম্বার তুলতে পারছিস, ঠিক আছে, 24-এ কত পাচ্ছিস এগুলো দেখবি ভাই, প্রতিটা পেজ ফলো করতে হবে দেখবি। দ্য ব্যালেন্স ইন পার্টনার্স কারেন্ট অ্যাকাউন্ট, তো বলছে পার্টনারদের যে কারেন্ট অ্যাকাউন্ট এটা কি হয়, অলওয়েজ ক্রেডিট হয়, ঠিক আছে, তো অলওয়েজ ডেবিট হয়, ঠিক আছে, আইদার ডেবিট অর ক্রেডিট, নান অফ দিস, বলতে পারবি, ডেবিটও হতে পারে ক্রেডিটও হতে পারে, ঠিক আছে, তো ডেবিটও হতে পারে ক্রেডিটও হতে পারে। আইদার ডেবিট অর ক্রেডিট, সিটটা হলো। তারপর বলেছে ইংলিশটা দেখবি, বাংলাটা পড়তে অসুবিধা হবে হয়তো। ইফ আ পার্টনার ইজ এন্টাইটেল টু আ কমিশন 10% অন নেট প্রফিট আফটার চার্জিং সাচ কমিশন, দেন পোর্শন অফ কমিশন বিফোর চার্জিং প্রফিট উইল বি, বলতে পারবি কত হবে অ্যান্সার? 10/110, বাহ ভেরি গুড, এটা হবে। তারপর একটা বলেছে অ্যাভারেজ প্রফিট বলেছে 3,60,000, নর্মাল রেট অফ রিটার্ন বলেছে কত, 12%, অ্যামাউন্ট অফ ক্যাপিটাল এমপ্লয়েড বলছে 25 লাখ টাকা, বলছে ক্যাপিটালাইজেশন মেথডে গুডউইল কত হবে, চল অঙ্কটা সামনে করে নে, এটা ওয়ার্কিংসটা, ঠিক আছে, তো ক্যাপিটালাইজেশন মেথডে গুডউইল কত হবে এটা করে নে, কেন যতই এমসিকিউ হোক করে তো দেখতে হবে তোকে, ঠিক আছে, তো মানে অপশন দেখে অ্যান্সার বললে হবে না, ক্যাপিটালাইজেশন মেথডে গুডউইল বের করার নিয়মটা কি বলে দিচ্ছি, হ্যাঁ লেখ অঙ্কটা লেখ, লিখতে থাক পারিস, গুডউইল আন্ডার, কি লিখবো, গুডউইল আন্ডার ক্যাপিটালাইজেশন মেথড, কি লিখলাম, গুডউইল আন্ডার ক্যাপিটালাইজেশন মেথড, গুডউইল আন্ডার ক্যাপিটালাইজেশন মেথড করে নে এটা, কারণ আমরা এতদিন সুপার প্রফিট পেয়েছি, এখানে কি বলেছে ক্যাপিটালাইজেশন মেথড দিয়েছে, তো ক্যাপিটালাইজেশন মেথডে গুডউইল বের করার নিয়মটা কি, কি হয় আমি তোকে বলছি, অ্যাভারেজ প্রফিট, কি লিখলাম, অ্যাভারেজ প্রফিট, খুব বেশি ফর্মুলাতে ফোকাস করলাম না, ডাইরেক্ট অঙ্কে করে দিচ্ছি, ক্যাপিটাল মেথড গুডউইল বের করতে বললে তোকে খুঁজতে হবে অঙ্কে অ্যাভারেজ প্রফিট দিয়েছে কিনা, ঠিক আছে, ডিভাইডেড বাই কি হবে, নর্মাল রিটার্নের পার্সেন্টেজ, কত পার্সেন্ট বলেছে, 12%, মাইনাস হবে ক্যাপিটাল এমপ্লয়েড, কত ছিল ক্যাপিটাল এমপ্লয়েড, 25 লাখ, 25 লাখ, এইটুক তো লিখতে পারবি, এইটুক জাস্ট পরীক্ষার হলেও তোকে এত লিখে দেখাতে হবে, সেগুলো এটা ক্যালকুলেটারে হয়ে যাবে, শুনছিস তো, পরীক্ষা হলে যদি এটা এমসিকিউ দেয় ক্যালকুলেটর করতে হবে, কি করতে হবে, কোশ্চেনে খুঁজতে হবে তোকে অ্যাভারেজ প্রফিট কত দিয়েছে, বল অ্যাভারেজ প্রফিট কত দিয়েছে, 3,60,000, তাহলে ক্যালকুলেটর নিয়ে প্রত্যেকে 3,60,000 বাই 12%, বাই 12%, 3,60,000 লেখ, ডিভাইডেড বাই সাইন দিবি, ডিভাইডেড বাই সাইন দিয়ে লিখবি 12%, ডিভাইডেড বাই সাইন দিয়ে লিখবি 12%, কত হচ্ছে, হ্যাঁ 3,60,000 বাই 12% করে কত হচ্ছে, 25 লাখই হচ্ছে, তাই তো, 3,60,000 বাই 12% করে 30 লাখ হচ্ছে, 30 লাখ হচ্ছে তো, 3 লাখ, হ্যাঁ 30 লাখ হচ্ছে, আমি বলছি 3,60,000 কি ইয়ে হচ্ছে 5 লাখ বেড়ে যাচ্ছে, না না, 50 মাইনাস করবেন, ওটা পরে, 3,60,000, 3,60,000 আমি বলছি 3,60,000 ডিভাইডেড বাই 12% করে 30 লাখ হচ্ছে, আর তার থেকে 25 লাখ মাইনাস করবো, তাহলে 30 লাখ থেকে 25 লাখ মাইনাস করলে কত হয়, 5 লাখ, ঠিক আছে, ক্যালকুলেশন ঠিক করবি, দেখ এবার দেখ অপশন 5 লাখ আছে কি, যদি 5 লাখ থাকে ওটা হবে কারেক্ট আনসার, ঠিক আছে, হয়েছে, বুঝতে পেরেছি আশা করি। তাহলে এতদিন যে কটা পেজ পেলাম, ঠিক আছে, আমরা কি পেয়েছিলাম, শুধু সুপার প্রফিটের গুডউইল, এখানে কি ছিল এই জন্য করে দেখালাম, ঠিক আছে, এই জন্য আমি করে দেখালাম, মাথায় রাখতে হবে তোকে, ঠিক আছে, তো তারপর কি বলেছে, 4 নম্বর, ইন কেস অফ পারচেস অফ নিউ বিজনেস, ঠিক আছে, মানে তুই একটা নতুন বিজনেস কিনছিস, এক্সেস অফ পারচেস কনসিডারেশন, পারচেস কনসিডারেশন মানে তুই যে কারো যদি ব্যবসা কিনিস তাকে তো পেমেন্ট করতে হবে, এটাকে বলে পারচেস কনসিডারেশন, ওভার ভ্যালু অফ নেট অ্যাসেটস, ঠিক আছে, নেট অ্যাসেটস এর চেয়ে যদি ওভার ভ্যালু হয় মানে অতিরিক্ত ভ্যালু হয়,
মানে তোর ধর ওর বিজনেসের দাম 1,00,000 টাকা, তুই ওকে 1.5 লাখ টাকা দিয়ে দিয়েছিস, তাহলে অতিরিক্ত কত টাকা দিলি? 50,000 টাকা। অর্থাৎ তুমি যদি অতিরিক্ত পেমেন্ট করো, ওভার ভ্যালু অফ নেট অ্যাসেট, নেট অ্যাসেটের চেয়ে অতিরিক্ত ভ্যালু তোকে দিতে হবে। তুই 1,00,000 টাকার বিজনেস, তুই 1.5 লাখ টাকা পেমেন্ট করলি, অতিরিক্ত 50,000 টাকা পেমেন্ট করলি, এটাকে বলা হয় গুডউইল। যদি কম পেমেন্ট করি তখন তাকে বলা হয় ক্যাপিটাল রিজার্ভ। তাহলে এখানে কি বলেছে, কোশ্চেনটা বুঝতে পারলি তো গুডউইল কেন হলো? অপশন তোকে বুঝে নিতে হবে। বুঝতে পারলি কি বললাম? অতিরিক্ত পেমেন্ট করলে তাকে বলে গুডউইল, কম পেমেন্ট করলে, আচ্ছা অতিরিক্ত পেমেন্ট করা লাভ না লোকসান? লোকসান। লোকসান। লোকসানকে বলা হয় গুডউইল, আর কম পেমেন্ট করা লাভ, লাভকে বলা হয় ক্যাপিটাল রিজার্ভ। ব্যাস, আর কোনো অপশন আসবে না, আর কোনো অপশন আসবে না, এই অপশনগুলোই আসবে। নেক্সট কি বলেছে, দ্য ভ্যালু অফ গুডউইল অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশন অফ এ নিউ পার্টনার। ঠিক আছে, নতুন পার্টনার অ্যাডমিশনের সময় যে গুডউইলের ভ্যালুটা বের করি, ঠিক আছে তো, ইন আ পার্টনারশিপ ফার্ম ইজ ক্রেডিটেড, ঠিক আছে, ইট ইজ ক্রেডিটেড টু দ্য অ্যাকাউন্ট অফ কোন কোন পার্টনার ক্রেডিট করতে, এটা নর্মাল কোশ্চেন দিয়েছে। হ্যাঁ বল। অ্যাকচুয়ালি স্যাক্রিফাইসিং পার্টনার হয়, মানে এখানে অনেক কিছুই দেয়নি, মানে প্রিমিয়াম ফর গুডউইল এরকম কিছু বলেনি, বলছে দ্য ভ্যালু অফ গুডউইল, ঠিক আছে, অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশন, অ্যাডমিশনের সময়, ঠিক আছে, নতুন পার্টনার অ্যাডমিশনের সময় যে ভ্যালু অফ গুডউইল থাকে, ঠিক আছে, ইন আ পার্টনারশিপ ফার্ম ইজ ক্রেডিটেড টু দ্য অ্যাকাউন্ট অফ, তুই এখানে ওল্ড পার্টনারই করে দে, ওল্ড পার্টনারই করে দে। কেননা এখানে যে প্রিমিয়াম ফর গুডউইল বলেনি অঙ্ক করে, দেখ, নাম্বার ওয়ান প্রিমিয়াম ফর গুডউইল বলেনি। যদি প্রিমিয়াম ফর গুডউইল বলতো তাহলে কি করতে? যদি প্রিমিয়াম ফর গুডউইল বলতো তখন কি করতাম? স্যাক্রিফাইসিং পার্টনারদের মধ্যে ক্রেডিট করে দিতাম। কিন্তু এখানে বলছে ভ্যালু অফ গুডউইল অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশন, ভ্যালু অফ গুডউইল বলেছে, গুডউইলের যে ভ্যালু। ঠিক আছে তো, ঠিক আছে, এটাই করতে হবে। তারপর বলেছে কি, নেক্সট বলেছে অ্যাট দ্য ডেথ অফ এ পার্টনার টোটাল অ্যামাউন্ট ডিউ টু হিম রিপেবল টু, কাকে রিপেবল করি? মনে আছে নিশ্চয়ই। আবার বলছি, বলছে কোনো পার্টনার যদি মারা যায়, তার তো বিজনেসের ডিউ থাকে, সেটা আমরা কাকে পাঠাই? ওর এক্সিকিউটরকে পাঠানো হয়। ডিজিজ পার্টনার এক্সিকিউটার্স অ্যাকাউন্ট, ডিজিজ পার্টনার এক্সিকিউটার, এরকম অপশন। এই দেখ, এক্সিকিউটার্স অফ ডিজিজ পার্টনার, বুঝতে পারলি কি বললাম, কি লিখেছে? বুঝতে কি কোশ্চেনটা বুঝে পাসনি? হ্যাঁ, স্যার আগে তো দুটো কোশ্চেন আছে। 5 তাহলে আগে দুটো কোশ্চেন অমিট হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে, আমি কত নম্বর বললাম তোর, কত অবধি মেলালাম? তোদের 5 মেলিছে, ঠিক আছে, 5-এর পর 6টা বলিনি, 7 বললাম। আচ্ছা, ও সরি, এখানে একটু ইয়ে হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে, দেখে নিচ্ছি, বলে দিচ্ছি আমি। 5 অবধি বলে দিই, তাই তো? 6-টা বলছি, চ। দ্য ইন্টারেস্ট অন দ্য অ্যামাউন্ট অফ ক্যাপিটাল নট উইথড্র ফ্রম হিজ বিজনেস বাই দ্য রিটায়ারিং পার্টনার, রিটায়ারিং উইল বি অ্যাট, যে পার্টনার রিটায়ার করছে সে যদি বিজনেস থেকে তার ক্যাপিটাল টাকা না তোলে, তাহলে কত পার্সেন্ট তাকে ইন্টারেস্ট দিতে হবে? 6%। সব সময় 6% মনে রাখবি, 6%, কিন্তু কারেক্ট আনসার 6% হবে। ঠিক আছে, ঠিক আছে তো, বলবো তারপরেরটা। তারা বলেছে দ্য রেশিও ইন হুইচ দ্য রিমেনিং পার্টনার, বলছে কোন রেশিওতে, ইন হুইচ দ্য রিমেনিং পার্টনার, দ্য 3জন পার্টনার ছিল, এ বি সি, বি মারা গেল, রইলো কারা? এ আর সি, রিমেনিং পার্টনার এ আর সি। ঠিক আছে, রিমেনিং পার্টনার অ্যাকোয়ার দ্য শেয়ার অফ প্রফিট অফ ডিজিজ পার্টনার ইজ কল্ড, ঠিক আছে তো, গেনিং রেশিও হবে, এটা কোনো সন্দেহই নেই, গেনিং রেশিও হবে। বলছে মৃত অংশীদারের মুনাফা মৃত অংশীদারের মুনাফার অংশ যে অনুপাতে অবশিষ্ট অংশীদারদের মধ্যে বন্টন করা হয়, গেনিং রেশিও। নেক্সট বলেছে কি, এটা কিছুক্ষণ আগেই বললাম, এটাই বলেছিলাম। বলছে অ্যাট দ্য ডেথ অফ এ পার্টনার টোটাল অ্যামাউন্ট ডিউ টু হিম ইজ রিপেবল টু, কি হবে? এক্সিকিউটর ডিজিজ পার্টনার। কোনো পার্টনার যদি মারা যায়, তাহলে সে তো বিজনেসে টাকা পয়সা পেতো, সেই টাকাটা কে পাবে? ও মারা গেলে ওর যে এক্সিকিউটর আছে, অর্থাৎ যে মারা আছে তার এক্সিকিউটরের অ্যাকাউন্টে চলে যাবে। ঠিক আছে, তার এক্সিকিউটরে চলে যাবে, ডি হবে। ডিসকাউন্ট অন ইস্যু অফ ডিবেঞ্চার অ্যাকাউন্ট, ডিবেঞ্চার ইস্যু করে যদি ডিসকাউন্ট হয়, এটা ফিক্সড অ্যাসেট নয়, এটা কারেন্ট অ্যাসেট নয়, এটা নান অফ দিস, এটা ফিকটিসিয়াস অ্যাসেট, এটা এক ধরনের অলিক সম্পত্তি। তারা বলছে হুইচ ক্যান ইনভাইট দ্য পাবলিক টু সাবস্ক্রাইব টু ইটস শেয়ার ক্যাপিটাল ইজ কল্ড, ঠিক আছে তো, বলছে যে কোম্পানি সর্বসাধারণকে মানে পাবলিককে আহ্বান জানায় শেয়ার মূলধন টাকা জমা করতে, কে জানায়? পাবলিক কোম্পানি জানায়, গভর্নমেন্ট কোম্পানি জানায়, প্রাইভেট কোম্পানি জানায়, নাকি নান অফ দিস? পাবলিক কোম্পানি। তারা বলেছে শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট কি অ্যাকাউন্ট? নমিনাল অ্যাকাউন্ট, সরি, এটার পার্সোনাল অ্যাকাউন্ট হবে, ভুল হয়েছে, পার্সোনাল অ্যাকাউন্ট। তারপর বলছে হোয়ার উইল ইউ রেকর্ড পাবলিক ডিপোজিট ইন দ্য ব্যালেন্স শিট, ঠিক আছে, ব্যালেন্স শিটে কোথায় পাবলিক ডিপোজিট দেখানো হয়? শেয়ার ক্যাপিটাল না, কারেন্ট লাইবিলিটি না,
এটা সিকিউরড লোন হয়, পাবলিক ডিপোজিট। ঠিক আছে, সিকিউরড লোন হবে। যদি কিছু হয় ডাউট হয় একটু দেখে নিতে হবে, একটু যতদূর মনে হচ্ছে সিকিউরড লোন হবে। ঠিক আছে তো, আইডিয়াল কারেন্ট রেশিও কত হবে? 2:1। রেট অফ ইন্টারেস্ট কলস ইন অ্যাডভান্স, এটা জানিস? কলস ইন অ্যাডভান্স 12%। তারা বলেছে কি 15টা পারচেস অফ নেট অ্যাসেটস 2.5 লাখ টাকা, তুই নেট অ্যাসেট কিনেছিস 2.5 লাখ টাকা দিয়ে, তার জন্য বলছে পারচেস কর, তুই পেমেন্ট করছিস কত? তুই 1.5 লাখ টাকা পেমেন্ট করছিস শেয়ার, 50,000 টাকা পেমেন্ট করছিস কি ব্যাংক ড্রাফট, তার মানে 2 লাখ টাকা, 2.5 লাখ টাকার কিনে 2 লাখ টাকা পেমেন্ট করলি। ঠিক আছে তো, তাহলে তুই বেশি পেমেন্ট করলি নাকি কম পেমেন্ট করলি? তাহলে তোর কি হলো? লাভ হলো, তাই তো। তোকে, তুই 2.5 লাখ টাকার অ্যাসেট কিনে তুই 2 লাখ টাকা পেমেন্ট করলি, কম পেমেন্ট, লাভ হলো, এটাকে ক্যাপিটাল রিজার্ভ বলে। ঠিক আছে তো, বি হবে অ্যান্সার। 16 বলছে হোয়েন শেয়ার আর ফরফিটেড বাই দ্য হুইচ অ্যামাউন্ট দ্য শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট উইল বি ডেবিটেড। আবার বলছি, হোয়েন শেয়ারস আর ফরফিট, শেয়ার ফরফিট করেছিস বাই হুইচ অ্যামাউন্ট দ্য শেয়ার ক্যাপিটাল ডেবিট, শেয়ার ক্যাপিটাল কোন অ্যামাউন্টটা ডেবিট করি? শেয়ার ক্যাপিটাল পেড আপ ভ্যালু। আমরা কি করতাম? ফরফিটের জার্নাল করতাম শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, কি বলতো? নাম্বার অফ শেয়ার ফরফিট ইন্টু মানি সো কল্ড আপ, আচ্ছা এখানে কল্ড আপ অ্যামাউন্ট হবে, এখানে কল্ড আপ হবে, তাই তো। কি ফর্মুলা কি ছিল মনে আছে তো? ফর ফিচার যে করতাম প্রথম জার্নাল কি লিখতাম? শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, কি লিখছিল ফর্মুলা? নাম্বার অফ শেয়ার ফরফিটেড ইন্টু মানি সো কল্ড আপ, তাই কল্ড আপ অ্যামাউন্ট হবে। তারা বলছি এই বাংলাদেশের দুটি ডাকের মধ্যে বিরতি হওয়া উচিত। দ্য ইংলিশটা কি? দ্য ইন্টারভ্যাল বিটুইন টু কলস। ঠিক আছে তো, দুটো কলের মধ্যে, ঠিক আছে, দুটো কলের মধ্যে কতদিনের ইন্টারভ্যাল হওয়া উচিত? একটু দেয় ফোনটাতে, একটু এই ফোনটাতে, দুটো কলের মধ্যে কতদিনের ইন্টারভ্যাল হওয়া উচিত? অ্যাট লিস্ট 1 মান্থ। ঠিক আছে, কারেক্ট অ্যান্সার হবে অ্যাট লিস্ট 1 মান্থ। ঠিক আছে, কি বললাম? কারেক্ট অ্যান্সার হবে অ্যাট লিস্ট 1 মান্থ। ঠিক আছে তো, তাহলে কারেক্ট অ্যান্সার হবে কি বললাম? অ্যাট লিস্ট 1 মান্থ আছে। মোর দ্যান 1 মান্থ, এই তো লেস দ্যান 1 মান্থ। ঠিক আছে, কারেক্ট অ্যান্সার কি হবে? লেস দ্যান 1 মান্থ। এটা কিন্তু কোনো বছর ইয়ারে আসেনি এই কোশ্চেনটা। তাহলে কি বললি, বুঝতে পারলি? দুটি কলের মধ্যে কত দিনের গ্যাপ থাকা উচিত? মিনিমাম 1 মান্থ, মিনিমাম 1 মান্থ, মানে লেস দ্যান 1 মান্থ। তারপর বলছে, যে আর্থিক বিবরণী বিশ্লেষণ করা হয়, কমপ্লিশন অফ ডেটা, কনভার্সন অফ ডেটা, কম্পারিজন অফ ডেটা, এটা ছিল এই আগের বছর 23-এ এসেছিল এটা। কারেক্ট আছে কম্পারিজন অফ ডেটা হবে। কমন সাইজ স্টেটমেন্ট ইজ আ টুল, কোন টুল? কমন সাইজ স্টেটমেন্ট, ভার্টিক্যাল অ্যানালাইসিস, ইন্টারনাল অ্যানালাইসিস। ঠিক আছে তো, বলতে পারবি এটা কি হবে? কমন সাইজ স্টেটমেন্ট, ঠিক আছে তো, এটা কি ধরনের অ্যানালাইসিস? মানে এই যে ইজ আ টুল অফ ভার্টিক্যাল অ্যানালাইসিস করি, ইন্টারনাল অ্যানালাইসিস করি, হরাইজন্টাল অ্যানালাইসিস, এক্সটার্নাল। এটা হচ্ছে ভার্টিক্যাল হবে, ভার্টিক্যাল অ্যানালাইসিস। ঠিক আছে তো, তো যে টু মেজার দ্য সাউন্ডনেস অফ লং টার্ম ফিনান্সিয়াল পজিশন হুইচ রেশিও ইজ কম্পিউটেড, মানে এটা কি বলছে? হ্যাঁ, লং টার্ম ফিনান্সিয়াল পজিশন, লং টার্ম ফিনান্সিয়াল পজিশন জানার জন্য কি হবে? এটা ডেপ্ট ইকুইটি রেশিও তো শর্ট টার্ম,
লং টার্ম বলেছে, জিপি তো হবে না, অ্যাসেট টেস্ট রেশিও হবে না, ঠিক আছে তো, এই ইন্টারেস্ট কভারেজ রেশিও, ইন্টারেস্ট কভারেজ রেশিও, লং টার্ম ফিনান্সিয়াল পজিশন। এবার বলছে সেল বলেছে 2 লাখ টাকা, অপারেটিং প্রফিট রেশিও বলেছে 25%, হোয়াট উইল বি দ্য অপারেটিং কস্ট? অপারেটিং কস্ট, তাহলে অপারেটিং কস্ট বের করার নিয়ম আমাকে জানতে হবে, অপারেটিং কস্ট কি করে বের করতে হবে। 2 লাখ টাকা সেল ছিল, তাহলে সেল থেকে অপারেটিং প্রফিট বাদ দিলে কি হয়? সেল থেকে অপারেটিং প্রফিট বাদ দিলে হয়ে যাবে তোর অপারেটিং কস্ট। তাহলে 2 লাখের 25 50 মানে 1.5 লাখ টাকা, ঠিকই হবে, বুঝেছিস সেটা কি বললাম? এটা ক্লাসে অঙ্ক করানো ছিল এরকম, সেল বলেছে 2 লাখ টাকা, অপারেটিং প্রফিট বলেছে 25%, তাহলে 2 লাখের 25% করলে কত হয়? 50,000 টাকা। তো 2 লাখ টাকা সেল আর অপারেটিং প্রফিট কত? 50,000 টাকা। তো 2 লাখ থেকে 50,000 বাদ দিলে কত হয়? 1.5 লাখ টাকা। মানে একদম সিম্পল বলছে, সেল থেকে যদি অপারেটিং খরচ বাদ দিস তাহলে অপারেটিং প্রফিট হয়। সেল থেকে অপারেটিং খরচ বাদ দিলে অপারেটিং প্রফিট, তাহলে সেল থেকে অপারেটিং প্রফিট বাদ দিলে অপারেটিং খরচ, তাই তো? তোকে জানতে হয়েছে কি অপারেটিং খরচ কত হবে? 1.5 লাখ টাকা। তাহলে অ্যাভারেজ স্টক বলেছে কত? 5,000 টাকা। স্টক টার্নওভার বলেছে কত? 10 টাইমস, ঠিক আছে, স্টক টার্নওভার 10 টাইমস। বলছে প্রফিট বলেছে কত? সেলের ওপর 20%, ঠিক আছে, প্রফিট বলছে সেলের ওপর 20%, বলছে অ্যামাউন্ট অফ প্রফিট কত? তাহলে তোকে ওরা কি বলেছে জানিস? ওরা তোকে স্টক টার্নওভার রেশিও বলেছে, এটা করে দেখতে হবে, এটা করে দেখতে হবে, স্টক টার্নওভার রেশিও বলেছে। শর্টে লিখছি স্টক টার্নওভার রেশিও। ফর্মুলা কি স্টক টার্নওভার রেশিও বের করার ফর্মুলা বল? মনে আছে? স্টক টার্নওভার রেশিও 10 বলেছে, উপরে লিখতাম সিওজিএস, কস্ট অফ গুডস সোল্ড বাই অ্যাভারেজ স্টক। তাহলে অ্যাভারেজ স্টক অঙ্কে কত বলেছে? 5,000। তাহলে কস্ট অফ গুডস সোল্ড বেরিয়ে যাচ্ছে কত? 50,000। সিওজিএস কত? 50,000। এর সাথে যদি প্রফিট যোগ করে দিস তাহলে হয়ে যাবে সেলস। ওরা কি বলেছে একটু পড়তে হবে তোকে। বলছে প্রফিট বলছে সেলের ওপর 20%, সেলের ওপর যদি 20% হয়, তাই তো, সেলের ওপর 20%, এই দেখ সেলের, এই দেখ যদি ভুলে যাস আমি বলছি কস্ট আর সেল, সেলের উপর বলেছে কত? 20%, তা সেলের উপর 20% মানে কত? 1/5। সেলের উপর 20% মানে কত? সেলের উপর 1/5, সেলের উপর 1/5 মানে কষ্টের উপর কত? 1/4 হয়, শিখেছিলাম তো, সেলের উপর যা হয় কষ্টের উপর তার 1 কম হয়, 1/4 হয়, তাহলে কষ্টের উপর 1/4, তাহলে 50,000 1/4 করলে কত হয়? 12,500। তাহলে কি জানতে চাইছি? আমি দিয়ে দিচ্ছি অ্যান্সারটা, কি জানতে চাইছি অঙ্কে? প্রফিট। তাহলে প্রফিট কত? 12,500। অপশন দিয়েছে, হ্যাঁ বুঝে বুঝে টুকবি, তাহলে থেকে যেটা কোনো ইয়ারে না কিন্তু। এই জন্যই বলছি কিছু কিছু জিনিস প্র্যাকটিস করা খুব জরুরি, এইগুলো ছোট ছোট অঙ্ক প্র্যাকটিস করা খুব জরুরি। এই আগে যে 3টে স্কুল করালাম এমসিকিউ গুলো পুরো কমন ছিল, দেখি এখানে একটা দুটো এমসিকিউ আনকমন ছিল, নিস পুরো দেখে নে। এমসিকিউ যদি ভালো করে ফোকাস করতে হবে, এমসিকিউ এসিকিউ কারণ এখানে 36 মার্কস আছে, দেখবি লং কোশ্চেন 44 নম্বর, ওখানে অনেকেই অনেক কিছু পারবে, কিন্তু নাম্বার কম হয় এই 36-এ। 36-এ যদি 30 উঠে যায় তাহলে কোনো চিন্তাই নেই, এই 36-এ 30টাই টার্গেট করতে হয়। হয়েছে তো? আর বারবার এমসিকিউ গুলো ফলো করবি, প্রতিদিন পারলে একটা একটা করে পেজ দেখবি, যেগুলো ধর 15 থেকে 23 হয়ে গেছে, ওইটা বারবার একদিন একদিন করে দেখবি। তারপরে এই যে করে স্কুলের টেস্টের কোশ্চেন গুলো করালাম, এমসিকিউ গুলো অবশ্যই করবি, এমসিকিউ এসিকিউ গুলো, এখানে কিন্তু অনেকটা নাম্বার ক্যারি করে। আর শুধু এই একটা সাবজেক্ট না, সব কটা সাবজেক্টের এমসিকিউ এসিকিউ রোজ একবার করে দুপুরবেলায় বসতে হবে, 1 ঘন্টা করে প্রতিটা সাবজেক্ট এমসিকিউ এসিকিউ বারবার করে রিভাইজ করতে হবে। কেননা যদি যদি এমসিকিউ এসে 36-এ যদি তুই 36 করে পেতে পারিস তাহলে অনেকটা নাম্বার উঠবে। যেমন ইকোনমিক্সে এমসিকিউ এসিকিউ মিলে কত নাম্বার? এমসিকিউ এসিকিউ আর হচ্ছে তোর 2 নাম্বারের কোশ্চেন মিলে 40 মার্কস, মিলে 40 মার্কস, মানে বুঝতে পারছিস তো? 40 মার্কস ছেলে খেলা নয় কিন্তু এখানে। তুই দেখ এখানে 40-তে যদি যারা ভালো নাম্বার পায়, হাই স্কোর করে, ওখানে 40-তে অ্যাটলিস্ট 35 পায়। তো এই জিনিসগুলো টার্গেট করতে হবে এখানে। স্যার কিন্তু 50,000টা কিভাবে? এই তো বোঝা গেল, এই দেখ কোন করলাম ক্রস মাল্টিপ্লিকেশন, এখানে 10 আর 5,000 50,000 কয় অঙ্ক চলে আসছে? 12,500 হলো। বলছে রেইজিং অফ গুডউইল ইজ নট পারমিটেড। হ্যাঁ, বুঝতে পারছিস তো? বলছে রেজিং গুডউইলটাকে, গুডউইল দেখানো, সবচেয়ে বড় কথা যে নতুন রুল হয়েছে, নতুন রুল কি বলছে? বইতে গুডউইল দেখানো যায় না, বইতে গুডউইল দেখানো যায় না, বইতে গুডউইল দেখানো যায় না।
এটা আমাদের কে বলেছে? অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 26 বলেছে, বইতে গুডউইল দেখাতে নেই। তো বইতে গুডউইল দেখাতে নেই, বলছে রেজিং অফ গুডউইল ইজ নট পারমিটেড। ঠিক আছে, গুডউইল দেখানো পারমিট করছে না কে? AS16। AS16 তো নেই আমাদের সিলেবাসে, AS19 নেই, IND AS38 এগুলো কিছুই নেই, তাহলে এটা নান অফ দিস হবে, এটা নান অফ দিস হবে। তুই ফোনটা একটু দিস, এই ফোনটা দিস। এখানে একটা কথা বলেছে যে IND AS38 দিয়েছে, দেখেছিস তো? ওখানে বলেছিল AS16, AS19, তারপর বলেছে দেখ AS38 বলেনি, K38 বলেছে। IND AS এর ফুল মানে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, আর এখানে যে IND AS মানে ইন্ডিয়ান অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড। মানে মানে কোশ্চেনটার কত সুন্দর লেভেল করেছে, একটু লেভেলের কোশ্চেন করেছে। অনেকেই বুঝতে পারবে না, আমাদের আগে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড ছিল, ঠিক আছে তো? এখন এখন আমাদের দেশে নিয়ম এসছে, ইন্ডিয়ান অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড এসছে, ইন্ডিয়ান অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড। যেমন ধর ক্যাশ ফ্লো স্টেটমেন্ট জেনে রাখ, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট কত নম্বর অ্যাকাউন্টেশনে উল্লেখ আছে? AS3। কিন্তু ইন্ডিয়ান অ্যাকাউন্টেশনে কত নম্বর উল্লেখ? 7 নম্বর অ্যাকাউন্টেশনে উল্লেখ আছে, ইন্ডিয়ান অ্যাকাউন্টেশনে 7। এখানে কি বলেছে দেখিস, কত লেভেল দিয়েছে। তো মানে এখানে ইন্ডিয়ান অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড দিয়েছে, এরকম দেবে না যদিও, এটা নতুন একটা, বুঝতে পারছিস তো? ইন্ডিয়ান অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 38-এ কি বলা আছে? ইনট্যাঞ্জিবল অ্যাসেটস এর কথা বলা আছে। ঠিক আছে তো? কি বললাম? ইনট্যাঞ্জিবল অ্যাসেটস, যত রকম ইনট্যাঞ্জিবল অ্যাসেটস, আর ইনট্যাঞ্জিবল অ্যাসেটস মধ্যে কি পড়ে? গুডউইল পড়ে। ঠিক আছে, ইনট্যাঞ্জিবল অ্যাসেটস এর কথা বলা আছে। ঠিক আছে, বলছে রেজিং অফ গুডউইল, গুডউইল রেজ মানে গুডউইল রেজ কোন বলছে কে পারমিট করে না? ঠিক আছে তো? তো AS26 পারমিট করে না, AS26 এর নান অফ দিসই হবে, নান অফ দিসই হবে। নেক্সট বলছে ক্যাশ ফার্ম অপারেশনস, ঠিক আছে, ইনক্রিজ ডিউ টু, মানে ক্যাশ ফার্ম অপারেশন বাড়তে পারে কখন? কারেন্ট অ্যাসেট যদি বাড়ে হবে, কারেন্ট অ্যাসেট বাড়লে কি হয়? কমে। তারপর কারেন্ট লাইবিলিটি যদি কমে, এটাও তো কমে। কারেন্ট অ্যাসেট যদি কমে যায়, ঠিক আছে, কারেন্ট অ্যাসেট যদি কমে যায়, দুটোই অপশন হবে, দুটো অপশনই ঠিকঠাক লাগছে। বলছে ক্যাশ ফার্ম অপারেশনস উইল ইনক্রিজ, ক্যাশ ফার্ম অপারেশন বাড়তে পারে, decrease of current asset or increase in current asset. দুটোই কারেক্ট অ্যান্সার হবে। তো বলেছে কি, কোশ্চেন দিয়েছে, বলছে হোয়ার ইজ পার্টনার ড্রয়িং অ্যাকাউন্ট ট্রান্সফার, বলছে অংশীদারদের উত্তোলন হিসাব কোথায় সাধারণত করা হয়, মানে পার্টনার ড্রয়িংস কোথায় ট্রান্সফার করা হয়? না, ভালো করে বোঝ, বলছে পার্টনার ইন্টারেস্ট অন পার্টনার ড্রয়িংস বলেনি, বলছে পার্টনার ড্রয়িংস। তাহলে তোরা যে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট খুলতি, তাহলে পার্টনার ড্রয়িংসটা কোথায় লিখতি, মনে আছে? No, no, পার্টনার ড্রয়িংস লিখতি ক্যাপিটাল অ্যাকাউন্টের ডেবিটে, পার্টনার ড্রয়িংস, ইন্টারেস্ট অন ড্রয়িংস বলেনি, এখানে পার্টনার ড্রয়িংস বলেছে। তা পার্টনার ড্রয়িংস কোথায় করতি? পার্টনার ক্যাপিটাল অ্যাকাউন্টের ডেবিট দিকে। তা লিখতে হবে ডেবিটেড টু পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, ডেবিটেড টু পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট লিখতে হবে, ডেবিটেড টু পার্টনার্স। সব কোশ্চেন তোর বইতে নেই, এই কোশ্চেন তোর বইতে নেই, এটা তো কমন সেন্সের কোশ্চেন এগুলো, এগুলো অঙ্ক থেকে জানতে হবে। এটা কি লিখতে হবে? ডেবিটেড টু পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। তুই আর একটু লিখতে চাইলে এটা কোন মেথড? ডেবিটেড টু পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট মানে কোন মেথডে লিখতি? ফ্লাকচুয়েটিং ক্যাপিটাল। ঠিক আছে তো? তোকে তো বলেনি কোন মেথড, বাট তুই লিখে দিলি। তা বলছে এটা যেমন তোর পড়া কোশ্চেন, বলছে রিকনস্ট্রাকশন অফ পার্টনারশিপ মানে অংশীদারি কারবারের পুনর্গঠন কাকে বলে?
ঠিক আছে, পুনর্গঠন কাকে বলে? তো পড়া কোশ্চেন, এটা তো কোনো সমস্যা নেই, তো লেখাই আছে। এবার বলছে যে সুপার প্রফিট, বলছে হোয়াট ইজ সুপার প্রফিট ইন ভ্যালুয়েশন অফ গুডউইল। সুপার প্রফিট কাকে বলে? অতিরিক্ত সুপার প্রফিট মানে কি? এক্সট্রা প্রফিট কার তুলনায় নর্মাল প্রফিট হচ্ছে, ঠিক আছে তো? ওই যেমন কি ছিল, অ্যাভারেজ প্রফিট মাইনাস নর্মাল প্রফিট। নর্মাল প্রফিটের থেকে যদি তুমি অতিরিক্ত প্রফিট কামাতে পারো তখন তাকে বলে সুপার প্রফিট। এটাও পড়া কোশ্চেন। এবার বলছি মেনশন অনলি দ্য নেম অফ ম্যাটার্স অন হুইচ গুডউইল ডিপেন্ডস, মানে সুনামের মূল্য যেসব বিষয়ের উপর নির্ভর করে। সুনামের মূল্য কিসের উপর ডিপেন্ড করে? দেখ অনেক পয়েন্ট হয়, তোর কোন লোকেশনে তুই বিজনেস করিস তার উপর সুনাম ডিপেন্ড করতে পারে, ঠিক আছে? তারপর সেল বাড়লে, তারপর প্রফিট যদি হয়, অনেক কিছু ডিপেন্ড করে। তো অনেক তো পয়েন্ট ছিল, যে কোনো একটা পয়েন্ট তুলে দিতে হবে। এই কোশ্চেনটা কোনো বছর পরীক্ষায় আসেনি, ঠিক আছে, কিন্তু কোশ্চেনটা দিয়েছিল। এই জন্য তোকে এই সমস্ত টেস্ট পেপার নিয়ে স্কুলে কোশ্চেনগুলো করতে হবে, দেখতে হবে তোকে, এমসিকিউ এসিকিউ। বলছে কোনো সরি, হাউ ইজ প্রফিট অ্যান্ড লস ডিস্ট্রিবিউটেড ইফ দেয়ার ইজ নো পার্টনারশিপ ডিড। পার্টনারশিপ ডিড যদি না থাকে তাহলে প্রফিট অ্যান্ড লসটা কিভাবে ভাগ করি, মনে আছে? ইকুয়াল রেশিওতে। তো বলছে হোয়াট ইজ কল্ড প্রিমিয়াম ফর গুডউইল। বলছে প্রিমিয়াম ফর গুডউইল বলতে কি বুঝিস? এটা তো তোর হয়তো কোনো বছর ইয়ারে আসেনি, বাট এটা তো কমন কোশ্চেন। প্রিমিয়াম ফর গুডউইল জিনিসটা কি, কি জানিস তো নিশ্চয়ই প্রিমিয়াম ফর গুডউইল কি? যখন ব্যবসায় যখন নতুন পার্টনার যখন অ্যাডমিশন করে, ঠিক আছে, বিজনেস যখন নতুন পার্টনার অ্যাডমিশন করে তাকে গুডউইলের একটা ভাগ নিয়ে আসতে হয়। যেই টাকাটা, ঠিক আছে, মানে তুই তো নিজের ভাষায় লিখ, যেই টাকাটা কি করে, যেই টাকাটা পুরোনো পার্টনাররা স্যাক্রিফাইসিং রেশিও ভাগ করে নেয়। এবার তুই বলতে স্যার প্রিমিয়াম ফর গুডউইল বলতে, এবার প্রিমিয়াম ফর গুডউইল কেন নিয়ে আসে? তাহলে বিজনেসের প্রফিটের ভাগ পাওয়ার জন্য, ঠিক আছে, প্রফিটের ভাগ পাওয়ার জন্য প্রিমিয়াম ফর গুডউইল নিয়ে আসতে হয়। এবার বলছে স্যাক্রিফাইসিং রেশিও কাকে বলে? তুই জানিস, কি লিখবি? পুরোনো অনুপাত থেকে বল, পুরোনো অনুপাত থেকে কি বাদ দিতে হয়? নতুন অনুপাত বাদ দিতে। তুই লিখলেই হবে ওল্ড রেশিও মাইনাস নিউ রেশিও, সেটা লিখলেই নাম্বার দিয়ে দেবে। তারপর বলেছে কি একটা অঙ্ক দিয়েছে, বলছে এ আর বি দুজন পার্টনার ছিল, ঠিক আছে তো, রেশিও ছিল 3:1। নতুন পার্টনার অ্যাডমিট করেছে, বাট এখানে শেয়ারটা বোঝা যাচ্ছে না কত শেয়ার ছিল, ঠিক আছে তো। যাই হোক এটা ধরো 1/3 2/3 কিছু একটা ছিল। বলছে তুমি নিউ রেশিও কত, নিশ্চয়ই করে ফেলতে পারবো, এটা নিয়ে কোনো সমস্যা নেই। তো অ্যাকচুয়ালি বুঝতে পারছি না এখানে কততে, আমি করতে পারলাম না অঙ্কটা, ঠিক আছে তো। বুঝতে পারছিস তো কি করতাম? ওই যে ধরে নিতি 1 টাকা প্রফিট, তার থেকে যে নতুন পার্টনারের শেয়ার বাদ দিতাম, ওইভাবে নর্মালি ইজি ব্যাপারটা। বলছে ইজ দ্য ক্লোজার অফ বিজনেস কম্পালসারি অন ডেথ অফ পার্টনার। জাস্ট জানতে যে হ্যাঁ বা না, কোনো পার্টনার মারা গেলে কি ব্যবসা বন্ধ করে দেওয়া কি কম্পালসারি? এরকম কোনো কম্পালসারি নয়, কিন্তু চাইলে বন্ধ করতে পারে। কম্পালসারি নয়, চাইলে বন্ধ করতে পারে। বলছে প্রসপেক্টাস কাকে বলে? নোটে লেখানো আছে বিবরণীপত্র কাকে বলে? নোটেই লেখানো আছে বিবরণীপত্র কাকে বলে। এবার বলছে কি মিনিমাম সাবস্ক্রিপশন কাকে বলে? এটাও নোটে লেখানো আছে। ন্যূনতম আদায় কাকে বলে, ঠিক আছে তো। তো রিইস্যু অফ ফরফিটেড শেয়ার্স, বাজেয়াপ্ত শেয়ারের পুনর্বিলীকরণ। বুঝতে পারছিস তো? যদি এই বললাম এই কোশ্চেনটা একটু খুঁজে নিস, যদি খুঁজে না পাস নিজে থেকেও বানিয়ে লেখা যায়, আচ্ছা রিইস্যু, কোম্পানি যখন শেয়ার রিইস্যু করতে পারে জানিস কিসে? তিনটেতেই করতে পারে, পারেও করতে পারে, প্রিমিয়ামও করতে পারে, ডিসকাউন্টও করতে পারে, ঠিক আছে তো। কিন্তু মাথায় রাখতে হবে রিইস্যু যখন করবে তখন যে ডিসকাউন্টটা হবে সেটা যেন কার কম না হয়, এটা বলেছিলাম। তুমি যখন শেয়ার ফরফিট করছো, ঠিক আছে তো, ওইটা দেখতে হবে, এই কন্ডিশনটা মাথায় রাখতে হবে। তুমি যত টাকা রিসিভ করতে পেরেছো তার চেয়ে যেন বেশি ডিসকাউন্ট না দাও। এই কথাগুলো মাথায় রাখতে হবে। এগুলো সব শর্ট কোশ্চেনের কোশ্চেন হয়ে গেল। নেক্সট কোশ্চেন কি বলে? লিখিয়েছিল এসিকিউতে। কোনটা কি? এই যে বাজেয়াপ্ত শেয়ার পুনর্বিলীকরণ কাকে বলে? এটা ভিডিওতে লেখা ছিল। ছিল। আচ্ছা ভিডিওতে লেখা ছিল। আচ্ছা ঠিক আছে, ওখান দিয়ে আমাকে একটু ফটোটা তুলে পাঠিয়ে দিস তো, ওই জায়গাটা পাঠিয়ে দিয়েছিল পরে। বলছে বাজেয়াপ্ত শেয়ারের পুনর্বিলীকরণের ফলে উদ্ভূত লাভ হিসাবের বইতে, ওটা সোয়া কোশ্চেন, ইংলিশটা দেখে নি। ক্যাপিটাল রিজার্ভ, কারেক্ট আনসার হবে ক্যাপিটাল রিজার্ভ। তারপর এই কোশ্চেনটা আছে ইস্যু অফ শেয়ার এট পার। কোশ্চেন লেখা ছিল, আমি নতুন যে পিডিএফ করেছি ওর মধ্যে লিখে দিই সমমূল্যে বিলিখিত। আরে ভাই নমিনাল ভ্যালু মানে ফেস ভ্যালু, তো শেয়ার ইস্যু করলে তাকে বলে সমমূল্যে। এবার তার পরীক্ষায় যদি দেয় স্যার অধিহারে, অধিহার মানে মানে প্রিমিয়াম, মানে ফেস ভ্যালুর চেয়ে যদি বেশি দামে শেয়ার ইস্যু করা তখন তাকে বলে অধিহারে। স্যার অবহারে পরীক্ষায় দেবে না, কারণ অবহারে উঠে গেছে ডিসকাউন্ট। তারপর বলছে কি লাস্ট কোশ্চেন, বলছে হোয়াট অ্যাকর্ডিং টু হুইচ অ্যাকাউন্টিং ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। এটা জানিস অ্যাকাউন্টিংটা 7। 7 না এই সরি, ওটা তো ইন্ডিয়ান অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 7। 3 ইন্ডিয়ান অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 7, কিন্তু অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বলেছে এটা হবে 3। অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 3 হয়ে গেল। তাহলে বুঝতে পারলি, এটা হয়ে গেল। এবার সাবজেক্টিভ কোশ্চেনে চলে আয়। দেখ তাহলে বুঝতে পারলি কিছু কিছু এমসিকিউ গুলো তোকে দেখতে হচ্ছে, ব্যাপারগুলো লিখে নিলি, এমসিকিউর অপশনগুলো লিখে নিলি। এই তো আচ্ছা
এবার দেখ কি বলছে 3-এরটা, এটা একটা পিএল অ্যাপ্রোর অঙ্ক দিয়ে, যে কোশ্চেনটা আগে পড়ে নে তারপর অঙ্কটা করবে। বলছে 1/1/22 বিকাশ অ্যান্ড চন্দন দুজন মিলে ব্যবসা শুরু করেছিল। ইনিশিয়াল ক্যাপিটাল ছিল 2 লাখ আর 3 লাখ। দ্য পার্টনারশিপ ডিড, ঠিক আছে, প্রোভাইডেড দ্যাট পিএল উইল বি শেয়ার্ড বিটুইন দেম ক্যাপিটাল রেশিও, মানে প্রফিটটা কোন হিসেবে ভাগ করতে হবে, ক্যাপিটাল রেশিওতে বলে দিয়েছে কিন্তু, ক্যাপিটাল রেশিও মানে 2:3। পার্টনার্স উইল বি এন্টাইটেল টু ইন্টারেস্ট অন ক্যাপিটাল। আইওসি কি বলেছে, 6%. at the commencement of each year 6% per annum, 2 লাখে 6%, 3 লাখে 6%। Interest on drawings will be charged 8% per annum during the year ended 31/12/22, 8%। The firm made a profit 1,92,800 before adjustment of interest on capital, ঠিক আছে তো, and drawings, ঠিকই তো, বিফোরই তো বলতে হয়, আফটার বললে তো ঝামেলা হতো। The partners withdraw during the year 3,000 each, ঠিক আছে, 3,000 each at the end of every quarter commencing from 31/3/22, commencing from 31/3/22, একদম পুরো করানো অঙ্ক, মনে আছে তো, পুরো করানো অঙ্ক করে ফেল। ঝামেলা অঙ্ক এই অঙ্কর মধ্যে ইন্টারেস্ট অন ড্রয়িংস, আর তো কিছু নেই অঙ্কের মধ্যে ঝামেলা, অঙ্কটা করে ফেল। সিওরি বুকটা একটু দেন। অঙ্ক আরম্ভ করে দে, করে আমাকে দেখা। আপনার চাকরি অঙ্ক দেয় না না বেশি। না, একটাই আছে, কি হবে? আচ্ছা, ওটা মনে আছে ড্রয়িংস এর কেসটা, ড্রয়িংস এর টাকাটা যে প্রতি কোয়ার্টার বলা হয়, প্রতি কোয়ার্টারের শুরুতে তুললে কি হতো, মাঝে তুললে কি হতো, আর শেষে তুললে কি হতো, ব্যাস এটাই শুধু মাথায় রাখতে হবে। এখানে যেমন কি হয়েছে, প্রতি কোয়ার্টার কি তুলেছে, শুরুতে তুলেছে না শেষে তুলেছে, প্রতি কোয়ার্টার শেষে তুললে কত হতো মনে আছে, 4.5 4.5/12। মানে এটা জেনে রাখলে সুবিধা, এইটুকু জানার দরকার ছিল। আর শুরুতে তুললে কি হতো, 3.5 না 3.5। আচ্ছা দেখে নিচ্ছি, 7.5 ছিল মানে, আমি বলে দিচ্ছি, তুই ভাব প্রথম কোয়ার্টার শুরুতে টাকা তুললে মানে ফার্স্ট একে তুলতো, তাহলে রইলো কত মাস পরে, 12 মাস, 12 মাস আর 1 মাস, 13 মাস, 13কে যদি ভাগ করলে কত হয়, 6.5, 6.5। চল না, দেখ না, এটা মনে আছে তো, এটা হচ্ছে অঙ্কটা, ভালো অঙ্ক ছিল এটা। এটা এমসিকিউ তো দিয়েছিল বেশ কয়েকবার, দেখ শোন, প্রতি কোয়ার্টারের শুরুতেই টাকা তোলে, তার মানে কি, কোয়ার্টার বছরে কটা হয়, 4টে, 1/1 থেকে এক 31/3 একটা কোয়ার্টার, তারপর তারপর হচ্ছে 1/4 থেকে 30/6 অব্দি একটা কোয়ার্টার, ঠিক আছে তো, তারপর 1/7 থেকে 30/9 অব্দি একটা কোয়ার্টার, আর 1/10 থেকে 31/12 অব্দি একটা কোয়ার্টার। তো প্রতি কোয়ার্টারের শুরুতেই টাকা তোলে, তার মানে কবে তুললো, 1/1, 1/4, ঠিক আছে তো, 1/7 আর 1/10। তাহলে প্রথম কোয়ার্টারের শেষে টাকা তোলে, তাহলে কত মাস পড়ে আছে হাতে,
প্রথম কোয়ার্টার শুরুতে টাকা তুললে টাকা পড়ে আছে 12 মাস, শুরুতে টাকা তুললে। শেষে টাকা তুললে ক মাস পড়ে থাকবে আর? 1 মাস। এই দেখ 1/10 টাকা তুললে 1/10 টাকা তুললে ক মাস পড়ে থাকে? 3 মাস। 3 মাস। আমরা 31/12 অব্দি কম্পেয়ার করবো, তাহলে 12 আর 3 কত হলো? 15/2 কত হচ্ছে? 7.5। 7.5 হচ্ছে। যদি শুরুতে কোয়ার্টারের শুরুতে টাকা তুলে তাহলে হবে 7.5। শেষ মাঝে তুললে কি হবে? মাঝে, তাহলে এটা কর, এটা বুঝে দিলাম, এটা মুছে দিই, এটা তাহলে সুবিধা হবে। তাহলে বুঝতে পারলি? এটা একটু মনে করছে আর কি। মাঝে তুললে কি হবে? মাঝে হচ্ছে এটা মানে কত হবে? 15ই ফেব্রুয়ারি, তারপর হচ্ছে তোর 4-5 মানে 15/5, তারপর হচ্ছে 15/8 আর এটা হচ্ছে 15/11। তাহলে প্রথম টাকা তোলার পর ক মাস পড়ে আছে? মানে ক মাস পড়ে আছে বলে? 1.5 মাস চলে গেছে, রইল 10.5 মাস, তাই তো? শেষ টাকা তুলি 15/11, তাহলে ক মাস পড়ে আছে? 1.5 মাস। তাহলে কত হচ্ছে? 6 মাস হচ্ছে। বুঝতে পারলি তো? মানে যদি কখনো পরীক্ষার হলে গিয়ে ভুলে যাস, কিভাবে মনে রাখবি? মনে রাখার টেকনিকটা বলে দিই, ভুলে ভুলে যাতে না হয়। আর লাস্ট এটা দেখাতে হবে না, 31 দিনে তুলে দিস, তাহলে ক মাস পড়ে আছে? 9 মাস। 9 মাস। আর লাস্ট তুলছিস কবে? 31/12, 0। তা 9 + 0/2 মানে কত? 4.5 মাস। তাহলে বুঝতে পারলি এখানে কি প্রতি কোয়ার্টার শুরুতে তুলে না শেষে তুলেছে? শেষে তুলে, তাহলে কি হবে? 4.5/5। তাহলে বুঝতে পারলি অঙ্কটা? বুঝতে পারলি তো? যে ভুলে যাচ্ছি, এই যে তোরা যে বলছিস, কেউ বলছে 7.5 বা 7.5, বা ব্যাপারটা বুঝতে হবে, বুঝতে পারলি তো? বাট পরীক্ষা হলে এগুলো করে দেখার দরকার নেই, এগুলো মুখস্থ রাখবি, এক জায়গায় লিখে নিবি। নোট তো লেখানোই আছে প্রথমে যখন করেছিলাম ক্লাসে। ঠিক আছে, তাহলে অঙ্কটা আরম্ভ করবো। এখানে লিখতে হবে কি? বাই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, নেট প্রফিট। কত দিয়েছে নেট প্রফিট? 1,92,800। লাইক 1,92,800। এদিকে লিখতাম কি? টু আইওসি। কত পার্সেন্ট ছিল আইওসি? 6%. 6%। বিকাশ আর চন্দন, বিকাশ আর চন্দন। বিকাশের 2 লাখ টাকা ছিল তো? 2 লাখের 6% 12,000, 3 লাখের 6% 18,000। 12 আর 18 30,000। আইওডি সঙ্গে সঙ্গে করে দে, ইন্টারশন ড্রয়িংস কে এইটা করে দে। আইওডি কি বলেছে? প্রতি কোয়ার্টারের শেষে টাকা তুলে, তাই তো? ভালো করে কোশ্চেনটা পড়। প্রথম টাকাটা তুলেছে কবে? প্রথম টাকা তুলেছে কবে? 31শে মার্চ। তাহলে বল না, প্রথম টাকা, আমি তো এইমাত্র শেখালাম কোয়ার্টার হচ্ছে জানুয়ারি থেকে মার্চ অব্দি একটা কোয়ার্টার। এইমাত্র বললাম না, যেটা বলছিলাম, ধর 1/1 থেকে, সবসময় ইয়ারটা দেখে যেতে হবে, ক্যালেন্ডার ইয়ার চলে, 1/1 থেকে 31 দিন, এটা একটা কোয়ার্টার। তাহলে প্রথম টাকা তুলেছে কবে? 31 দিনে। তাহলে কোয়ার্টারের শুরুতে তুলেছে না শেষে তুলেছে? শেষে শেষে তুলেছে। তাহলে এইমাত্র বললাম শেষে তুললে কি নিয়ম বললাম? 4.5/12 মাথায় রাখতে হবে। আর বছরে 4টে কোয়ার্টার হয়, ইন্টু 4 হবে। তাহলে বল কি নাম ছিল প্রথমটার নাম? বিকাশ। বিকাশ কত টাকা করে তুলেছে বল? 3,000। 3,000 টাকা করে তুলেছে। বল 3,000 ইন্টু 4, 3,000 ইন্টু 4 ইন্টু 4.5/12 ইন্টু মাস বল, পার্সেন্টেজ বল। 8%. হয়ে যাবে। চন্দন ওই একই হবে, 3,000 ইন্টু 4 ইন্টু 4.5/12 ইন্টু 8%, কত হচ্ছে করে দেখ। 360। দুটোই 360, 720। এটাই, এই অঙ্কটার মধ্যে যদি আমাকে বলি একটা কঠিন জায়গা, এই আইওডি ছিল, আর কিছু ছিল না অঙ্কটার মধ্যে কঠিন। আচ্ছা হয়ে গেল। আর কি ছিল? আইওসি হয়ে গেছে, আইওডি হয়ে গেছে, আর কিছু আছে? দেখতো অঙ্কটার মধ্যে আর কিছু আছে? বি নম্বর পয়েন্টটা ছিল আইওসি কমপ্লিট, সিতে ছিল আইওডি কমপ্লিট। ঠিক আছে তো? আর কিছু নেই, অঙ্ক শেষ, মেলাতে হবে।
তো রেশিও হবে 2:3 তে। হ্যাঁ, 3,000 ছিল, বলো 3,000 ছিল না 30,000 ছিল? 3,000 3,000 30,000 কোথায়? তাহলে যোগ কর ক্যালকুলেটরে। 1,92,800 প্লাস 720 কত হচ্ছে? 1,93,520 থেকে মাইনাস করবি 30,000, কত হচ্ছে? 1,63,520, তাই তো? এটা ভাগ করব টু ব্যালেন্স অফ প্রফিট, লাইক টু ব্যালেন্স অফ প্রফিট ঠিক আছে। ট্রান্সফার টু ক্যাপিটাল অ্যাকাউন্ট, VRC 2:3, তাই তো? 2/5 আর 3/5। প্রথমটা কত হচ্ছে দেখতে? 65 আর 408 নাকি? তারপর একটা 98,112, ঠিক আছে তো? তাই এসছে, একটু দেখে নিস প্রথম অঙ্কটা শেষ হয়। এই অ্যামাউন্টটা বেরিয়েছে কিনা একটু দেখে নিস। ভাই 2:3 তো? হ্যাঁ, 2/5 3/5। তাহলে 3-এর দাগের অঙ্কটা হয়ে গেল। দেখ এর সঙ্গে থিওরিটা কমন দিয়েছিল পুরো। এই থিওরি দেখি বারবার আসছে, ফিক্সড ক্যাপিটালের সঙ্গে ফ্লাকচুয়েটিং ক্যাপিটালের পার্থক্য। 2-এর দাগে, সরি 4 নম্বর অঙ্কটা কি বলছিল? ছোট শেয়ার যেগুলো থাকে না 4 নম্বরে, ওই ফরফিচার, যেটা ফরফিচার ইস্যু, কি বলেছে? দ্য ডিরেক্টরস, হয়নি আগের অঙ্কটা কমপ্লিট? স্যার করছি। এই যে ভ্যালু বেরিয়েছিল 65 আর 408 আর 98,112, 65,408, এখানে লেখ 65,408 আর লিখবি 98,112, ঠিক আছে। ঠিক আছে তো? এই জায়গাটা এখানটা লিখতে হবে। আরে বেরিস এইভাবে এখানে ড্রয়িং সেটা ঠিক হ্যাঁ, ড্রয়িং সেটা বেরিস দেখো 700 করে হয়ে গেল। 360 যোগ করে যোগ তো করে বুঝতে পারি বেয়ারটা কে? এই তো আমি বললাম যে লিখিস নি 3,000 ইন্টু 4 ইন্টু 4.5/12 ইন্টু 8%। এই তো এর টোটালটা হবে 163, এখানে লেখ 163,520, আর ইন্টু 163 ইন্টু 520। না 3,000 ইন্টু 4 ইন্টু 8 ইন্টু 8% 5 ডিভাইডেড বাই 100 ডিভাইডেড বাই 12। ওইভাবে করা দরকার কি? এত ইজি জিনিস। হ্যাঁ নাই বলে এদিক দেখা, 3,000 ইন্টু 4 হয়ে গেল 12,000 ইন্টু 4.5, ঠিক আছে, 5 ডিভাইডেড বাই 12 হলো ইন্টু 8%, 360। 4টা দিন পেমেন্ট করো, সেটাই আমি বলছি। ইচ কোয়ার্টার বলেছে 4টে কোয়ার্টার। আমি জানি। ঠিক আছে তো? আচ্ছা বাদ দে, এটা হলো তো? বুঝতে পারলি তো? পরের অঙ্কটা দেখ। কারোর যদি কোনো চ্যাপ্টারে অঙ্কে অসুবিধা হয় তাহলে সেই চ্যাপ্টারে থিওরি পড়ে নিবি, যদি কারোর ডাউট থাকে। ওই আধা পারবো নরম না কিন্তু। 4 নম্বর অঙ্কটা, 4-এর অঙ্কটা কি বলে দেখ, এটা হচ্ছে ইস্যু অফ শেয়ারের অঙ্ক দিয়েছিল, একটা ফরফিচার অফ শেয়ারস। কি বলেছে? দ্য ডিরেক্টরস অফ এ কোম্পানি ফরফিটেড 100 shares of ₹10 each issued at a premium of ₹3 per share for non payment first call money 3 টাকা, ফাইনাল কল of ₹2 per share has not been made। হেভি অঙ্ক দিয়েছে। half of the forfeited shares were reissued, ₹500 fully paid, record journal entries
ফর দ্য ফরফিটেড শেয়ারস অ্যান্ড রেশিও অফ শেয়ারস। খুব সুন্দর কোশ্চেন দিয়েছে। আগের অঙ্কটাও ভালো ছিল একটা পয়েন্ট, এই অঙ্কটাও ভালো দিয়েছে। তাহলে প্রথমে একটা একটা করে অঙ্ক করতে হবে, ঠিক আছে তো? কি বলে 4 নম্বরটা? প্রথমে শেয়ার ফরফিচারের জার্নালটা লিখতে হবে, জানিস জার্নালটা? তা শেয়ার ফরফিচারের জার্নালটা কি ছিল? লেখ, জার্নালটা লেখ, লিখতে থাক, তারপর অঙ্ক করবো। লেখ, বলছি লেখ। শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, লেখ শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, ঠিক আছে তো? কতগুলো শেয়ার ফরফিট হয়েছে দেখ, 100টা শেয়ার। নিয়ম কি জানিস তো? 100 ইন্টু মানি সো কল্ড আপ, কত টাকা টাকা হয়েছে এখানে? 100 × 7 8 টাকা টাকা হয়েছে, 8 টাকা। দেখ 8 টাকা টাকা হয়েছে, দেখ তো। লাস্টে কি বলেছিল? লাস্টে বলছিল ও কত টাকা টাকা হয়নি, দেখ এখানে বলছে, into 8 বলছে নন পেমেন্ট, বলছে নন পেমেন্ট অফ দ্য ফার্স্ট কল মানে 3 পার শেয়ার, বলছে ফাইনাল কল 2 টাকা পার শেয়ার হ্যাজ নট বিন মেড, মানে 2 টাকা এখনো টাকা হয়নি। তাহলে টাকা হয়েছে কত? 10 এর মধ্যে 2 টাকা হয়নি, 8 টাকা হয়েছে। ঠিক আছে, মাথায় রাখতে হবে। এই জন্য আমি বললাম অঙ্কটা খুব ভালো অঙ্ক, এইটা দিয়েছে। কারণ আমরা কি করতাম দিন 100 ইন্টু 10ই করে দিতাম সবসময়। তাহলে কত হবে বল? 100 ইন্টু 8 মানে কত? 800 টাকা। তারপর কি লিখতাম? সিকিউরিটিজ প্রিমিয়াম ডেবিট করতাম যদি প্রিমিয়ামের টাকা দিতে না পারতো। এখানে প্রিমিয়ামের টাকা দিতে পেরেছে। কি করে বুঝলাম? ফার্স্ট কলে ফেল করেছে, ফার্স্ট কলে ফেল করে এবার প্রিমিয়াম দিতে পেরেছে, তাহলে লিখবো না। টু, কি লিখবো? টু কলস ইন এরিয়া, টু কলস ইন এরিয়ার। ফেল করেছে কোথায়? ফার্স্ট কলে। কত টাকা ফেল করেছে দেখ, কল ফার্স্ট কলে কত টাকা করে ফেল? রেট বলেছে কোশ্চেন পর। ফার্স্ট কলে 3 টাকা করে ফেল, মানে 300 টাকা। 100 ইন্টু 3, 300 টাকা। টু শেয়ার ফরফিটেড, লেখ টু শেয়ার ফরফিটেড 500 টাকা। হয়ে গেল প্রথম জার্নাল। ক্লিয়ার হয়েছে প্রথম জার্নাল? এই অঙ্ক তো পরীক্ষায় আসবেই একটা, ফাইনালে পাবি এই অঙ্ক একটা, ঠিক আছে তো? তারপর কি হবে? রি ইস্যু করবো। রি ইস্যু করলে টাকা আসছে, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, লেখ ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট কত টাকা? 500 টাকা হবে। দেখ 500 টাকা পেয়েছিস, ভালো করে পড়। কত টাকা পেয়েছিস? দেখ 500 টাকা পেয়েছিস। বলছে হাফ অফ দ্য ফরফিটেড শেয়ারস, সব রি ইস্যু করিসনি, হাফ রি ইস্যু করেছিস, হাফ। তার মানে তোর 100টা ফরফিট হয়েছে, তার মধ্যে রি ইস্যু করছিস 50টা। 50টা শেয়ার রি ইস্যু করে তুই 500 টাকা পেয়েছিস। কত টাকা পেয়েছিস 50 শেয়ার রি ইস্যু করে? 500 টাকা। তাহলে একটা শেয়ারের জন্য কত টাকা করে পেয়েছিস? 10 টাকা। মাথায় রাখিস কিন্তু, এগুলো বুঝে বুঝে করতে হবে কিন্তু অঙ্কটা। এখানে 500 টাকা পেয়েছিস কতগুলো শেয়ারের জন্য? 50টা শেয়ারে 500 টাকা, তাহলে একটা শেয়ারে কত? 10 টাকা। তাহলে তোর, বুঝিস তো? তাহলে কি হচ্ছে তোর? এখানে বুঝতে হবে শেয়ারটা যে ইস্যু করলি, পারে করলি নাকি প্রিমিয়ামে করলি নাকি ডিসকাউন্টে করলি, তোকে পড়তে হবে। এখানে কি বলেছে কোশ্চেন? পড়তে কি বলেছে? বলছে ফুললি পেড, বলছে ফুললি পেড, হাফ অফ দ্য ফরফিটেড শেয়ার ওয়ার ইস্যুড অ্যাট রুপিস 500, ফুললি পেড। তাহলে ফুললি পেড মানে, ফুললি পেড মানে এখানে কি বলতে চাইছে? এখানে তোর শেয়ার কত করেছিল? 10 টাকা। 10 টাকা শেয়ার ইস্যু তো হয়নি। 10 টাকা শেয়ার প্রথমে কত টাকা হয়েছিল? 8 টাকা। 8 টাকা কল হয়েছিল, তাহলে ফুললি পেড। তাহলে কি লিখে দে? টু শেয়ার ক্যাপিটাল। ফুললি পেড কত করে? 10 টাকা করে একটা শেয়ার, 50 ইন্টু 10 কত হলো? 500 টাকা। ঠিক আছে তো? লাস্ট জার্নাল শেয়ার ফরফিটেড টু ক্যাপিটাল রিজার্ভ 500 টাকাই হবে। অবশ্যই, ঠিক আছে তো?
ঠিক আছে, এরপরের অঙ্ক চলে যাবো। এর সঙ্গে দেখ একটা থিওরি দিয়েছিল, দেখ থিওরিটা সোজা ছিল। অথরাইজ ক্যাপিটাল কাকে বলে? শর্ট নোটসে যে লেখা যায় ওটা লিখলেই হবে। আর কি ছিল? সাবস্ক্রাইব ক্যাপিটাল কাকে বলে? ঠিক আছে, অথরাইজ ক্যাপিটাল কাকে বলে, সাবস্ক্রাইব ক্যাপিটাল কাকে বলে। 5 টাকা ডিবেঞ্চারের অঙ্ক দিয়ে, ইস্যু অফ ডিবেঞ্চার অঙ্ক দিয়েছে। কি বলেছে দেখ, পাস নেসেসারি জার্নাল এন্ট্রিজ ফর দ্য ইস্যু অফ ডিবেঞ্চার ইন দ্য ফলোইং কেসেস। এটা সোজা অঙ্ক দিয়েছে, যে নিজেই পারবি নাকি দেখ, পারবি কিনা দেখ। বলছে 30,000 টাকা মানে ফেস ভ্যালু, 30,000 টাকা দিয়েছে ফেস ভ্যালু। আচ্ছা বল না, এক একটা ডিবেঞ্চারের দাম কত করে দিয়েছে? ফেস ভ্যালু কত করে? 100 টাকা। তাহলে 30,000 টাকা মানে কতগুলো ডিবেঞ্চার ছিল? 3,000টা ডিবেঞ্চার ছিল। 15% ডিবেঞ্চার ইস্যুড। তুই যখন ইস্যু করেছিলি তখন কিসে ইস্যু করেছিলি? কিসে? দেখ পারে, ভালো করে দেখ কোশ্চেনটা কি বলে, ইস্যু করেছিলি কিসে? আবার পড়ছি, ভালো করে পড়ছি, লাইন পর। দুটো এন্ট্রি করতে বলে 4, এক একটা যেন 2 করে। বলছে এরকম অঙ্ক ইউথ মানে ইয়ারে কোনোদিন আসেনি আগে, ইয়ারে আসেনি। টেস্ট পেপারে পেয়েছি সেই কোশ্চেন, কিন্তু এই অঙ্ক ইয়ারে কোনোদিন আসেনি, টেস্টে দিয়েছিল। ঠিক আছে, ইয়ারে কোনোদিন আসেনি এই টাইপের অঙ্ক, বাট দেখে নে, শুনে নে। বলছে 30,000 টাকা, 15% ডিবেঞ্চার অফ রুপিস 100 ইচ ইস্যুড অ্যাট পার। মানে ডিবেঞ্চারগুলো যখন ইস্যু করেছিলি তখন কিসে ইস্যু করেছিলি? পারে। কিন্তু যখন শোধ করছিস প্রিমিয়ামে করেছিলাম, মনে পড়ে একটা ক্লাসে অঙ্ক করেছিল, এটা প্রথমটা ছিল ইস্যুড অ্যাট পার আর রিডেমশন প্রিমিয়ামে। করবি, করে বলবি কত হবে। তারপর বলেছিল কি, ইস্যুড হয়েছিল ডিসকাউন্টে কিন্তু রিডিম হয়েছে প্রিমিয়ামে। দুটো কর, করে আমাকে বল, দুটো এন্ট্রি পড়ানো ছিল ক্লাসে। কর, আমি তোর বলে দিচ্ছি, অসুবিধা নেই। বুঝছি। তাহলে বলছি জার্নাল লিখবি, হ্যাঁ ঠিক আছে, বলছি জার্নাল লিখবি। তোরা যারা পারবি তারা কি লিখছিস দেখ। কত দাগের অঙ্ক এটা? 5, তাই তো? ইস্যু করলে জার্নাল কি হয়? Bank account. ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু 15% debenture. না 15, আমি ভেঙে করছি। ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু 15% ডিবেঞ্চার করবি না, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু এরকম লিখবো। ডবল এন্ট্রি করবো। ডবল এন্ট্রি মানে কি, প্রথমে ইস্যু করবো, মানে শেয়ার ইস্যু করলে কি করতাম, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার অ্যাপ্লিকেশন। তারপর কি করতাম, শেয়ার অ্যাপ্লিকেশন টু শেয়ার ক্যাপিটাল, এইটাই করবো। ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন, ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন টু ডিবেঞ্চার, এইভাবে করবো, ডবল এন্ট্রি করবো। ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু কত পার্সেন্ট ডিবেঞ্চার ছিল অঙ্কে? হ্যাঁ, 15%। টু 15%। ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু লিখবি, 15% লিখিস না, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন লিখ। ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন, ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট। কত টাকা ছিল বল? 30,000 টাকা। পারতো 30,000 টাকাই হবে। তারপর কি হবে? ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট লেখ, ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট। অ্যাপ্লিকেশন কত হবে? ডেবিটে 30,000 টাকাই বসবে। টু কত পার্সেন্ট ডিবেঞ্চার? এবার লেখ 15% ডিবেঞ্চার। বুঝতে পারলি কি বললাম? দেখ, কারোর ঘাবড়ে যাওয়ার কিছু নেই। শেয়ার ইস্যু করলে জানাল কি হতো, ব্যাংক টু শেয়ার অ্যাপ্লিকেশন, তারপর শেয়ার অ্যাপ্লিকেশন টু শেয়ার ক্যাপিটাল, সেটাই লিখলাম 15% ডিবেঞ্চার। তো 15% ডিবেঞ্চারে তুই 30,000 টাকাই লিখবি, ঠিক আছে তো? কিন্তু তুই আজকে যখন ইস্যু করলি পারে, অর্থাৎ আজকে তুই 100 টাকা নিলি, কিন্তু যবে তুই ডিবেঞ্চারটা শোধ করবি, রিডিম মানে শোধ করা, তখন কিছু শোধ করবি, Premium. প্রিমিয়ামে শোধ করবি। কত পার্সেন্ট প্রিমিয়াম শোধ করবি? 10%. 10% প্রিমিয়ামে। তাহলে 10% প্রিমিয়ামে যদি শোধ করিস, কত? 30,000 10% কত হয়? 3,000. 3,000 টাকা। তাহলে তুই ধর আজ থেকে বলেছে ক বছর পর টাকাটা শোধ করতে হবে, কিছু বলেনি তো, কিন্তু অন্যান্য অঙ্কে বলে দেয় যে এত বছর পর। কিন্তু বছরটা কোনো ম্যাটার করে না, কত বছর পর টাকাটা শোধ করবো। বলছে এখানে আমি সাপোজ আমি এক্সাম্পল দিই যে 5 বছরে টাকাটা শোধ করতে হবে। তাহলে 5 বছর পর তোকে কত টাকা দিতে হবে? 30,000 টাকা নিয়ে 5 বছর পর তোকে দিতে হবে কত? 33,000 টাকা দিতে হবে। তোর কত টাকা লস হচ্ছে? 3,000. 3,000 টাকা লস হচ্ছে, ঠিক আছে? 3,000 টাকা লস হচ্ছে। তাহলে যেই এই লসটা কবে হবে? আজকে লস হবে নাকি 3 বছর 5 বছর পর লস হবে? যদি ফিউচারে যদি তোমার কোনো লস হতে পারে, যদি মনে করছো ফিউচারে তোমার লস হতে পারে, তাহলে সেই লসের টাকাটা এখনই সরিয়ে রাখো। বুঝিস নাকি বললে? তোর যদি মনে হয় যে তোর ভবিষ্যতে তোর ক্ষতি হতে পারে, তাহলে সেই ক্ষতিটা এখনই সরিয়ে রাখতে হবে। বুঝিস নাকি বললাম? আজকে আমি কারোর থেকে 30,000 টাকা লোন নিয়েছি, 5 বছর পর আমাকে 10% বেশি দিতে হবে। তার মানে কি 30,000 টাকা নিয়ে 10% যদি বেশি দিই, তাহলে আমার ক্ষতি হচ্ছে। তাহলে যদি মনে হয় আমার ফিউচারে ক্ষতি হতে পারে, তার ক্ষতিটা এখনই সরিয়ে রাখতে হবে। ঠিক আছে? এটাকে বলা হয় কি? এটাকে প্রুডেন্স কনসেপ্ট বলে। এই কনসেপ্টটাকে বলা হয় প্রুডেন্স কনসেপ্ট। সে যদি লাভ হয়, লাভের টাকা সরাতে হয় না, ক্ষতি হলে সরাতে হয়। ঠিক আছে? তাহলে কত টাকা সরাচ্ছি আমি? 3,000 টাকা। এটাকে কি করবো? ক্ষতি কোন দিক হয়? ডেবিট। Debit. তাহলে কি লিখবি? লেখ লস অন ইস্যু অফ ডিবেঞ্চার, যেটা শিখিয়েছিলাম আগে। লেখ
লেখ লস অন ইস্যু অফ ডিবেঞ্চার। লস অন ইস্যু অফ ডিবেঞ্চার, বুঝেছিস সেটা নাকি বুঝিস না? আমি পুরো ডিটেলসে বোঝালাম কেন লস অন ইস্যু অফ ডিবেঞ্চার বসলো। ডেবিট 3,000 টাকা, ঠিক আছে। লস অন ইস্যু অফ ডিবেঞ্চার কত লিখলাম? ডেবিট 3,000 টাকা। তাহলে তুই যখন 5 বছর পর টাকাটা শোধ করবি, কিসে শোধ করবি? এটা প্রিমিয়ামে। তাহলে প্রিমিয়ামে যে শোধ করি, শোধকে ইংরেজি বলে রিডেমশন। তাহলে কি লিখবি? টু প্রিমিয়াম অন, লিখ টু প্রিমিয়াম অন রিডেমশন অফ ডিবেঞ্চার। কত টাকা? 3,000 টাকা। ক্লিয়ার হয়েছে কিনা দেখিস, পরের এন্ট্রিটা করলে আরো বেশি ক্লিয়ার হবে। বুঝেছিস ব্যাপারটা কি হলো? এটা বল, বুঝতে পেরেছিস কি বুঝিসনি? এটা খুব মাথায় রাখবি কিন্তু। বল, এটা বুঝতে পেরেছিস কি অঙ্কটা? ভালো করে রাখিস, এটা ভালো অঙ্ক দিয়েছিল দেখ। এই কোশ্চেন, স্কুলের কোশ্চেনটা খুব ভালো ভালো কোশ্চেন করেছিল, সব কটা কোশ্চেনই ভালো লেগেছে আমার। ঠিক আছে, সব কটা কোশ্চেনই ভালো লাগছে। এবং এবার এমন বলতে হবে যে ক্লাসে, এগুলো কিন্তু ক্লাসে সব কটা করানো, যা দিয়েছে কোশ্চেন কিন্তু এমন না আনকমন, সব কটা কোশ্চেন করানো। বল, বুঝেছিস তো এটা? পরের কোশ্চেনটা পর কি বলেছে, মানে এইটারই সেকেন্ড পার্টটা কি বলেছিল? ইস্যু হয়েছিল কিসে? ডিসকাউন্টে। তোরা নিজেরাই বলতে পারবে, দেখ আমি তোদের বলছি, বল না তুই বল না, এমনি তোরা বল নিজেরাই বল, এই অঙ্কটা বল। এক একটা ডিবেঞ্চারের দাম কত করেছিল বল? কোশ্চেনটা পর, সবাই কোশ্চেনটা পর, 10 টাকা করে। তাহলে ডিসকাউন্টে ইস্যু হয়েছিল, তাহলে কত পার্সেন্ট ডিসকাউন্ট? 5%. 5% ডিসকাউন্ট। তাহলে তুই কত টাকা পেয়েছিলি ভাব, আস্তে আস্তে ধীরে সুস্থে ভাব। তুই এক একটা ডিবেঞ্চারের ফেস ভ্যালু 10 টাকা করে, ঠিক আছে। আর 80,000 টাকা, তাহলে কতগুলো ডিবেঞ্চার ছিল? 8,000টা ডিবেঞ্চার ছিল। আর এক একটা ডিবেঞ্চার 5% ডিসকাউন্টে ইস্যু হয়েছে। তাহলে এক একটা শেয়ারের দাম, ডিবেঞ্চারের দাম যদি 10 টাকা হয়, 10 টাকার 5% কত কর? 50 পয়সা। কত? 50 পয়সা। তাহলে তুই কত টাকা পেয়েছিলি? দাম 10 টাকা, 50 পয়সা ডিসকাউন্ট, তাহলে তুই হাতে পেয়েছিলি কত টাকা? 9.5 টাকা। বুঝিস নি কি বললাম? এক একটা ডিবেঞ্চারের দাম কত করে? এক একটা ডিবেঞ্চারের দাম কত করে বললাম বল? 10 টাকা। ডিসকাউন্ট কত হলো? 50 পয়সা। তাহলে পেয়েছিস কত টাকা? ডিসকাউন্ট মানে ওই টাকাটা পাওয়া যায়, পেয়েছিস 9.5 টাকা। তাহলে একটা ডিবেঞ্চারে 9.5 টাকা পেয়েছিস। তাহলে কত করে ডিবেঞ্চার? 8,000টা ডিবেঞ্চারে 1,000. 8,000 ইন্টু 9.5 টাকা কত হচ্ছে? 7. 76,000। তোর টাকা এসছে কত? 76. নর্মাল জিনিস নাকি বুঝিস নি এটা? 76 হতে লেখ জার্নাল, স্যার জার্নাল গেছে, জার্নাল তো আগের অঙ্কেই লিখলি। ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন, ওটাই দেখে দেখে বসাবি। জার্নাল আগের অঙ্কে যা জার্নাল ছিল এই অঙ্কে সেম জার্নাল হবে, শুধু অ্যামাউন্টটা চেঞ্জ হবে। ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন 76 বুঝে বুঝে করিস কিন্তু, হ্যাঁ এগুলো বুঝে বুঝে করিস। এখন যদি বলিস স্যার আমার পরীক্ষাতে এই টাইপের অঙ্ক আসে, এই টাইপের একটাই অঙ্ক আমি বাড়িতে মানে ক্লাসে করিয়েছিলাম, ওই একটা অঙ্ক দেখে গেলেই হবে, বাইরে কিছু দেখতে হবে না। ওই অঙ্কটা বারবার করে দেখবি। ওই অঙ্কটা সব রকমের ট্রিটমেন্ট ছিল, একটাই অঙ্ক বাড়িয়েছিলাম, ঠিক আছে, বইয়ের অঙ্ক। ওই একটা অঙ্ক করলেই হবে। যদিও এই অঙ্ক আসার, পরীক্ষায় আসার খুব একটা সম্ভাবনা নেই, আমি আগে বলে দিই। যদি না একান্ত কঠিন কোশ্চেন করে, তাহলে কোনো সম্ভাবনা নেই। এবার কি হয়েছে? ইস্যু হলো ডিসকাউন্টে, কিন্তু যখন আমি টাকাটা শোধ করবো, কবে শোধ করবো? 5 বছর, 10 বছর, 15 বছর, যবে টাকাটা শোধ করতে হবে তো। অ্যাকচুয়ালি তুমি যখন কারোর থেকে লোন নেবে, ওদের কন্ডিশন থাকে এত বছর টাকা শোধ করতে হবে। এখানে বলেনি, অন্যান্য অঙ্কে বলে দেয়, অন্যান্য অঙ্কে বলে দেয়, ঠিক আছে। এখানে কবে টাকা শোধ করবো বলেনি, কিন্তু যখন টাকাটা শোধ করবো, কি শোধ করবো বল? 10% প্রিমিয়ামে। তার মানে তুই আজকে নিলি এত টাকা, আজকে তুই নিলি, তাহলে তুই যখন টাকাটা শোধ করবি ফিউচারে, তুই আজকে নিলি কত? আজকে নিলি মানে 76 না, তুই এইভাবে ভাব। আমি 100 টাকার রেসপেক্টে বলি, 100 টাকার রেসপেক্টে বোঝাতে সুবিধা হবে, 10 টাকা দিয়ে বললে খুব অসুবিধা হচ্ছে বারবার বলতে। তুই ধর 100 টাকা, তো তুই নিলি কত? 95 টাকা। 95 টাকা নিলি, কিন্তু যখন টাকা শোধ করবি তখন কত টাকা শোধ করছিস? 110 টাকা শোধ করি, ব্যাস। সুন্দর জিনিস। তুই যখন টাকাটা শোধ করবি তখন 110 টাকা শোধ করবি, তাহলে কত টাকা লস হচ্ছে? 10 আর 5 15 টাকা লস হচ্ছে। কত টাকা লস হচ্ছে বল? 15 টাকা লস হচ্ছে। তোকে মাথায় রাখতে হবে। তাহলে এন্ট্রিটা করতে হবে, জার্নাল সেম হবে, জার্নালটা পড়ে লিখে নে। জার্নাল লেখ, কি লিখবি বল? জার্নাল লেখ, দেখে দেখে লেখ। কি লিখবি? ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট কত টাকা? 76,000 টাকা। বুঝে বুঝে করবি। কি বললাম?
আমি বললাম 100 টাকার কনসেপ্টে যদি বলি, তুই লোন নিলি কত? 95, শোধ করলি কত? 110 110। তাহলে তোর লস কত হলো? নিলি তো 95, দিচ্ছি 110, লস কত হচ্ছে? 15 টাকা। তাহলে লস, এখানে কি লিখবি? লস অন ইস্যু অফ ডিবেঞ্চার অ্যাকাউন্ট ডেবিট। কত টাকা লস হলো বল? 11 টাকা। কিন্তু এখানে তো আর 11 টাকা হচ্ছে না। এবার তুই এখানে বল, এখানে কত ছিল? তুই নিলি কত? 9.5 টাকা। শোধ করছিস কত টাকা বলতো? কত পার্সেন্ট প্রিমিয়াম শোধ করছিস বল? 10%। 10%, মানে 11 টাকা। তাহলে 9.5 নিয়ে 11 টাকা দিচ্ছিস, তাহলে কত টাকা লস হচ্ছে তোর? টাকা না? হুম, কত হচ্ছে? 1.5 টাকা। তাহলে এখানে লিখবি 1.5 ইন্টু কতগুলো ডিবেঞ্চার ছিল বল দেখি? 8,000। তাহলে 8,000 ইন্টু 1.5 করলে কত হচ্ছে বল? 12,000। বোঝা গেল কি বললো নাকি বুঝিস না? বুঝে বুঝে করবি, কিন্তু বুঝে বুঝে করবি। তুই কত পার্সেন্ট ডিবেঞ্চার ছিল? 15। হুম। 15% ডিবেঞ্চার কত হবে? এটা তো 80,000 হবে, কোনো সন্দেহ নেই, তাই তো? এটা 80,000 হবে, কোনো সন্দেহ নেই। ঠিক আছে তো? বল। বুঝতে পারলি অঙ্কটা যে করালাম, এটা কি বোঝা গেল কি? তাহলে দেখ, ডেবিটে হচ্ছে 88, ক্রেডিটে হচ্ছে 80, শর্ট পড়লো কত? এইটা 8,000 টাকা। তা তুই যখন ডিবেঞ্চারটা শোধ করবি, তখন কি শোধ করবি? প্রিমিয়াম। কত পার্সেন্ট? 10%। তাহলে 80 আর 10% কত হলো? 8,000 টাকা। তাহলে কি লিখবি? টু প্রিমিয়াম অন রিডেমশন অফ ডিবেঞ্চার। টু প্রিমিয়াম অন রিডেমশন অফ ডিবেঞ্চার। পুরো অঙ্কটা কমপ্লিট কর। বুঝতে পারছি অঙ্কটা? আমি কি বলে, আমি বারবার বলে দিচ্ছি, যদি অঙ্ক তোর খুব টাফ কোশ্চেন করে তখনই এই অঙ্ক দেবে। ডিবেঞ্চার থেকে কি অঙ্ক দেবে পরীক্ষায়? আমি বারবার বলেছি, নর্মাল অঙ্ক দেবে, হয় ইন্টারেস্টের অঙ্ক দেবে, নাই পারচেস কনসিডারেশন অঙ্ক, দুটোর মধ্যে একটা দেবে শিওর। তাই বললাম কঠিন অঙ্ক দেখ, তোকে তো প্র্যাকটিস করে যেতে হবে, অবশ্যই প্র্যাকটিস করে যেতে হবে। হ্যালো। হ্যাঁ। ও না, ওটার সঙ্গে ওটা মিল নেই, আমি ওটা পরে পাঠাবো। যেটা মিল আছে ওটা আমি পরে পাঠাবো। ওটা অন্য, ওটা আলাদা। ওটা আগে, ওই পেপারটা আগে করে নিস, অসুবিধা নেই, তারপর না না, এটা আগে আগে করতে হবে, এটা তুই একটু কদিন পরেই কর, অসুবিধা নেই। তুই, আমি যে তোকে পাঠালাম, তোকে যে আমি কয়েকদিন আগে ইনকাম এক্সপেন্ডিচার একটা পিডিএফ পাঠিয়েছি, দেখবি? হ্যাঁ, ওটাই কর, ওটাই আগে কর। ওটা যতটা হবে রাতের মধ্যে যতটা হবে করে পাঠিয়ে দিস, তারপর বাকিটা পরে পাঠাস, কারণ আমি কালকে ওইটার ক্লাস আছে, বুঝতে পারলি তো? যতটা হবে করে পাঠাস রাতের মধ্যে, ঠিক আছে? যেটা ইংলিশ আছে খুব একটা অসুবিধা হবে না। প্রথমে না তুই হ্যাঁ হ্যাঁ, প্রথমে তো এমসিকিউ গুলো আছে না? সার্চ কর না, দেখবো। হ্যাঁ হ্যাঁ, দুটোই করতে হবে। এমসিকিউটা পরে পাঠ করি, আগে অঙ্কগুলো আগে করে নিস। অঙ্কগুলো আগে করে, তারপর এমসিকিউটা পরে, মানে অঙ্কগুলো করে যতটা হবে আমি তাহলে ক্লাস অঙ্ক করাতে পারবো, এই জন্য আর কি। তাহলে বোঝা গেল অঙ্কটা? আচ্ছা। আচ্ছা, এটা অ্যাডমিশনের অঙ্ক দিয়েছে, একটু 6 নম্বরের জন্য, তো তো একটু যাই হোক, জার্নাল করবি। জার্নাল করতে দিয়েছে, ঠিক আছে তো? চ এই অঙ্কটা করে নি, তারপর তুই বেরিয়ে যাস। জার্নাল আরম্ভ কর, ফটাফট করে বলছি, তাড়াতাড়ি করে কর, তাড়াতাড়ি করে কর, তাড়াতাড়ি করে কর। বলে এটা জার্নালের অঙ্ক না, এটা লেজারেরই অঙ্ক, মানে যেই আইটেম গুলো আছে। তো দেখ, প্রথমে বলেছে 6-এর দাগে অ্যাডমিশন অঙ্ক, বলছে যে এম শুড ব্রিং 7,500 টাকা ক্যাপিটাল। প্রথম জার্নাল করতে পারবি? করে ফেল। এম ক্যাপিটাল নিয়ে এসছে, জার্নাল কি হবে? Cash account debit games capital
লেখ ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু এমস ক্যাপিটাল। ৭,৫০০, ৭,৫০০। নেক্সট পয়েন্ট কি বলেছে? বলছে ফার্নিচারের ভ্যালু ৫০০ টাকা কমে গেছে। লেখ ফার্নিচারের ভ্যালু ৫০০ টাকা কমে, কি লিখবি? রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট। আমি যেমন বলছি, লেখ রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু ফার্নিচার টু স্টক। একবারে লেখ, একবারে লেখ। ২ নম্বর লেখ রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু ফার্নিচার টু স্টক। আচ্ছা, ফার্নিচার কত কমে গেছে? ৫০০ টাকা, তাই তো? স্টক কত কমে গেছে দেখ? 10%। স্টক 10% ডেপ্রিসিয়েশন। স্টকের ভ্যালু কত ছিল বল? ১৬,৪০০। 10% ১,৬৪০। তাহলে কত হবে এটা? ২,১৪০। অঙ্কটা ভালো অঙ্ক ছিল, দেখে নে। এবার কি বলছে? ৩ নম্বর, ডিউ টু অ্যাপ্রিসিয়েশন ইন দ্য ভ্যালু অফ বিল্ডিং। ঠিক আছে, বিল্ডিংটা যেহেতু তুই অ্যাপ্রিসিয়েট করছিস, ঠিক আছে, অ্যাপ্রিসিয়েট করছিস, তো ইট শুড বি ফিক্সড ২৫,৬০০। মোদ্দা কথা, বিল্ডিং ছিল ২১,৭৫০, এখন হয়েছে ২৫,৬০০। বিল্ডিং এর ভ্যালু বেড়ে গেছে। তাহলে কি হয়? বিল্ডিং টু ডিভ্যালুয়েশন মাইনাস কর। ৩ নম্বর লেখ বিল্ডিং অ্যাকাউন্ট ডেবিট টু ডিভ্যালুয়েশন। অ্যান্ড রিজার্ভ অফ রুপিস ৪৫০, ঠিক আছে, শুড বি মেড, ঠিক আছে, আউটস্ট্যান্ডিং রিপেয়ার্স। তো বুঝতে পেরেছি, আউটস্ট্যান্ডিং রিপেয়ার্স এটা কি? এটা এক ধরনের লাইবিলিটি। যেই লাইবিলিটি তুই ব্যালেন্স শিটে দেখতে পাচ্ছিস না, লাইবিলিটি ক্রিয়েট করতে হবে। তাহলে লাইবিলিটিকে বাড়লে কি হয়? লাইবিলিটি বেড়ে যাওয়া মানে আমার লাইবিলিটি বাড়ছে মানে লস। তাহলে কি হবে? লস হলে ডেবিট হয়। রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু আউটস্ট্যান্ডিং রিপেয়ার্স। লেখ রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু আউটস্ট্যান্ডিং রিপেয়ার্স। ৪ নম্বর। আচ্ছা, তোরা লেখ রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু আউটস্ট্যান্ডিং রিপেয়ার্স। আমি এর মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। কোথায় ঢুকাবো বুঝেছিস তো? এই এখানে করে দিলাম টু আউটস্ট্যান্ডিং রিপেয়ার্স, একবারে করে দিলাম। তোরা আলাদা করে লেখ। কত টাকা ছিল অঙ্কটায়? ৪৫০। ৪৫০। আর কি ছিল? আচ্ছা, আরেকটা ছিল দেখ, আনডিস্ট্রিবিউটেড প্রফিট। লাইবিলিটি সাইডে আনডিস্ট্রিবিউটেড প্রফিট, এটাকেই বলা হয় প্রফিট অ্যান্ড লস, এটাকেই বলা হয় অ্যাকুমুলেটেড প্রফিট, এটাকেই বলা হয় জেনারেল রিজার্ভ। সব এটাই আনডিস্ট্রিবিউটেড প্রফিট। তাহলে ভাগ করবো, কাদের মধ্যে ভাগ হবে? ২,৮০০ টাকা ওল্ড পার্টনার, মানে ৩ জন পার্টনার ছিল, নতুন পার্টনার আসছে, বুঝিস তো? ৪ জন হবে। তাহলে ভাগ কর এটা 6:5:3 তে। লেখ ৪ নম্বর লেখ আনডিস্ট্রিবিউটেড প্রফিট অ্যাকাউন্ট ডেবিট টু কি কি পার্টনার ছিল বলতো? পি এস এ। রেশিও কত ছিল? ৬, ৫, ১১ আর ৩, ১৪, মানে ৬/১৪, ৫/১৪ আর ৩/১৪। টাকাটা কত ছিল? ২,৮০০। ২,৮০০ ভাগ কর, ২,৮০০ ভাগ ১৪ ইন্টু ৬। প্রথমটা হবে ১২০০, ৫, ১০০০, ৩, ১০, শেষ হয়ে গেল। এবার তোরা রিভ্যালুয়েশনটা মিলিয়ে দে, তাই না? রিভ্যালুয়েশন ক্রেডিট ছিল কত? দেখ, রিভ্যালুয়েশন ক্রেডিট ছিল ৩,৮৫০, তাই তো? আর ডেবিট করে দেখ কত বেরোচ্ছে? 2590। বল কত ছিল?
দেখতে পাচ্ছিস দেখ রিভ্যালুয়েশন ক্রেডিট কত 3850 আর ডেবিট কত পেয়েছিল 2590, তাই তো 2590 হচ্ছে রিভ্যালুয়েশন ডেবিট। 2140 আর 450 হুম 2590 কি বুঝতে পারছিস কি বললাম? ক্রেডিট কত বললাম এইমাত্র ক্রেডিট 3550 আর ডেবিট কত বললাম 2590। তাহলে ক্রেডিট মানে লাভ আর ডেবিট মানে লস। তাহলে লাভ হচ্ছে 1260 লাভ হচ্ছে লাভ 1260 হয়েছে সবার বুঝতে পেরেছিস তো নাকি বুঝতে পারিস নি? বুঝতে পারছি। এটা ভাগ করবো কত 1260, তাহলে লাভ হলে পার্টনাররা পাবে, হুম পার্টনার পেলে কি হবে জার্নাল রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট, লেখ রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট 1260 কারা কারা পাবে 2P 2S 2A ভাগ 14 ইন্টু 6 কত হচ্ছে 540 5 কত হচ্ছে 450 স্যার 2008 ছিল তাহলে ওখানে 1200 100 আর 600 হলো কেন? 2008 ছিল না 1200 100 না 1000 1200 1000 আর 600 এত অব্দি বুঝতে পারিস এত অব্দি করতে হবে তো পরীক্ষার হলে দেখ এটা 6 নাম্বার দিয়েছিল এত অব্দিও ঠিক ছিল তোদের জন্য বুঝিস তো তারপরে এন্ট্রিটা এখানটায় না দিলেই হতো তারপরে এন্ট্রি এখানে না দিলেই হতো ঠিক আছে তো যাই হোক দিয়েছে যখন করতে হবে। বলে এত অব্দি হয়েছে বলবো আবার এত অব্দি করে ফেলেছিস নাকি লাস্ট এন্ট্রি 540 450 আর কত 270 এই এন্ট্রি অব্দিও ঠিক ছিল বলছে তো অ্যাডমিশন আসছে বললাম ইম্পর্টেন্ট 6 নাম্বার ঠিক আছে তো এত অব্দি ঠিক আছে এত অব্দি তুই এক্সপেক্ট কর পাবি তারপরে এন্ট্রিটা একটু অন্য অন্য দিয়েছে ঠিক আছে তারপর এন্ট্রিটা বলছি কি বলেছে একটু ভালো করে পড় খুব ভাইটাল আছে কিন্তু এন্ট্রিটা এইটা কি যে 4 নম্বর এন্ট্রিটা এটা হচ্ছে ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্ট দিয়েছে বুঝতে পারলি তো ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্ট দু রকম জিনিস শিখিয়েছিলাম নতুন পার্টনার ক্যাপিটাল আনতে না পারলে নতুন পার্টনার আনতে পারে নতুন পার্টনার ক্যাপিটাল আনতে না পারলে ওটা এক ধরনের ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্ট একটা কি বলছে নতুন পার্টনারের ক্যাপিটালের উপর বেস করে পুরোনো পার্টনারদের ক্যাপিটাল অ্যাডজাস্ট করতাম ওটাও একটা ছিল যেটা এই 2023 সালে এসেছিল পরীক্ষায় ঠিক আছে এই ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্ট কি বললাম নতুন পার্টনারের ক্যাপিটালের উপর বেস করে পুরোনো পার্টনারদের ক্যাপিটাল এটা করতাম কিভাবে নতুন রেশিও বের করতাম মনে আছে এর জন্য শিখিয়েছিলাম কি নতুন রেশিও সবার ফার্স্ট নিউ রেশিও বের কর সবার ফার্স্ট তোরা নিউ রেশিও বের কর নিউ রেশিও জানিস তো সবার ফার্স্ট নিউ রেশিও বের কর মানে এই অঙ্কটা করে রাখার সুবিধা কি জানিস তো একটা কারণে সুবিধা এই জন্য বললাম এই অঙ্কটা যদি তুই লেজার করতে খুব ভালো লাগতো এই অঙ্কটা করার অ্যাকচুয়ালি এরকম টাইপের অঙ্কই আগের বছর পরীক্ষায় এসেছিল এই অঙ্কটা করার সুবিধা এর চেয়ে টাফ আসবেই না এই অ্যাডজাস্টমেন্টটার চেয়ে টাফ আর থাকতেই পারে না পেপার এটাই সবচেয়ে টাফেস্ট অ্যাডজাস্টমেন্ট বলা হয় হ্যাঁ সেটা একটু নিন অফ 40 পেয়েছে একটু বাড়িয়ে যেতে হবে আমি পরে করে নেবো আচ্ছা দেখ এর জন্য সবার প্রথম তোকে নিউ রেশিও বের করতে হবে তাই তো নিউ রেশিও বের কর পার্টনার্স পার্টনারের নাম কি ছিল পিএসএ নতুন পার্টনারের নাম কি ছিল এম ওল্ড রেশিও নিউ রেশিও ঠিক আছে আর তো দরকার নেই ওল্ড আর নিউ আমার স্যাক্রিফাইস রেশিও তো দরকার নেই এখানটায় তাই না রেশিও কি কি ছিল এইমাত্র আগে ছিলি লিখেছিলি 6-14 5-14 3-14 6-14 5-14 3-14 ঠিক আছে নতুন পার্টনার কিছু বলেছিল দেখতো অঙ্কে হুম সেরকম কিছু না। they decided to take aim into partnership ঠিক আছে and agreed to give him share of profit on the following terms ঠিক আছে নতুন পার্টনারের প্রফিট তো কিছু বলেনি তাহলে অঙ্ক করা যাবে না এখানে স্টপ করে দিতে হবে
অঙ্ক সব করে দিতে হবে, এখানে করা যাবে না, কারণ বলেনি ওই সব অ্যাজাম্পশন কোনো জায়গায় নেই, এখানে অ্যাজাম্পশন কি করবো, ঠিক আছে তো? মানে এখানে স্টপ করে দিল অঙ্কটা এখানে স্টপ করে দিল, মানে এখানে করার জায়গা নেই। করতে পারতাম অঙ্কটা, যদি একটা বলেই তো নতুন পার্টনারের প্রফিট শেয়ারিংটা কি ছিল, হয়তো যে স্কুলের কোশ্চেন পেপার পেয়েছি সেই স্কুলে হয়তো স্যারেরা এসে বলে দিয়েছিল, এটা রেশিও কত হবে, মানে নিউ পার্টনারের প্রফিট কত হবে, ঠিক আছে তো? তো যাই হোক, এর সাথে থিওরি অর দিয়েছিল, তুই চলে যেতে পারিস, তোর ক্লাস আছে, ঠিক আছে? এর সঙ্গে থিওরি যেটা অর দিয়েছিল সেটা কি বলছে, হিডেন গুডউইল কাকে বলে, 2 নম্বরে লেখানো ছিল, ঠিক আছে? হিডেন গুডউইল কাকে বলে, বলছে ডিফারেন্স বিটুইন অ্যাডমিশন অফ এ নিউ পার্টনার, রিটায়ারমেন্ট অফ এ পার্টনার। জানিস কেন থিওরি করতে বলি? এই জন্য থিওরি করতে বলি। অঙ্কটা টাফ দিয়েছিল, অনেকের ক্ষেত্রে অঙ্কটা হয়তো টাফ লাগতে পারে, তার জন্য সেই থিওরিটা লিখে দেবে, একদম ইজি, মানে এত টাইমও লাগবে না থিওরিটা লিখতে, এই জন্য থিওরি পড়ে যেতে হয়, ঠিক আছে তো? হিডেন গুডউইল কাকে বলে, বলছে অ্যাডমিশন অফ এ পার্টনারের সঙ্গে রিটায়ারমেন্ট অফ এ পার্টনারের পার্থক্য কি। না পড়া থাকলেও মোটামুটি 2-3টে পয়েন্টে বেরিয়েও যাবে, না পড়া থাকলেও বেরিয়ে যাবে। অ্যাডমিশন অফ এ পার্টনার কি, ব্যবসায় যখন নতুন পার্টনার অংশগ্রহণ করে তাকে অ্যাডমিশন অফ এ পার্টনার, আর ব্যবসা থেকে কোনো পার্টনার বেড়ে গেলে তাকে রিটায়ারমেন্ট অফ পার্টনার। অ্যাডমিশন অফ পার্টনারের ক্ষেত্রে স্যাক্রিফাইসিং রেশিও দরকার হয়, রিটায়ারমেন্টের সঙ্গে গেনিং রেশিও দরকার। 2টো পয়েন্ট তো এমনি বেরিয়ে গেল, এমনি তো পার্থক্য বইতে আরো অনেক আছে, তো ওই 4টে পয়েন্ট তো এমনি পড়ে যেত, 2টো পয়েন্ট তো না পড়েই হয়ে গেল, আরো তো অনেক পয়েন্ট হয়। আচ্ছা, 7এরটা শেয়ার আছে, ওটা নিয়ে পরে করছি। 8এরটা রিটায়ারমেন্ট আছে, বড় বড় অঙ্কগুলো একটু পরে করছি। রেশিওটা করে দিই, তাড়াতাড়ি হয়ে যাবে। রেশিওর অঙ্কটা ছোট আছে, তুই চলে যাই, এই অঙ্কটা ফটো নিয়ে নি, রেশিওটা করে চলে যাবি তো। 9এর দাগেরটা রেশিও ছিল, কি বলছে, ইনভেন্টরি টার্নওভার রেশিও। বেস্ট ফর্মুলা ফেলে ইনভেন্টরি টার্নওভার রেশিও, বেশি কোশ্চেন পড়তে হবে না, লেখ ইনভেন্টরি টার্নওভার রেশিও। কি লিখবো, ওপরে হবে কস্ট অফ গুডস সোল্ড বাই অ্যাভারেজ স্টক, ঠিক আছে? ইনফরমেশন নেই, কি বলেছে, কস্ট অফ গুডস সোল্ড বাই অ্যাভারেজ স্টক 50,000 বলেছে, লেখ। কিছুক্ষণ আগে এমসিকিউ করলাম এরকম টাইপের, অ্যাভারেজ স্টক 50,000। এবার দেখ, এখানে লিখছি, নিচে লেখ সেলস ইকুয়াল টু কি, সিওজিএস প্লাস জিপি, হ্যাঁ কি না? অঙ্কে কি বলেছিল পড়তো, পার্সেন্টেজ কত বলেছে, 20%, কার উপর, সেলের উপর 20, মানে সেল 100 হলে জিপি 20, তাহলে কস্ট 80। এবার কি বলেছে, প্রফিট সেল কস্ট কি বলেছে, প্রফিট বলেছে কত? 20% অফ সেল। কোশ্চেনে সেল বলেছে 4 লাখ টাকা, মানে অ্যামাউন্ট কি বলেছে, অ্যামাউন্ট বলে 4 লাখ টাকা সেল বলেছে, তাহলে 4 লাখ টাকা সেল, তোর লাগবে কি এখানে, দরকার কি, তোর দরকার কস্ট দরকার, তাহলে রৈখিক নিয়ম কর, বুঝেছিস তো? এটা নর্মাল জিনিস, 100 টাকা সেল হলে 80 টাকা কস্ট, 4 লাখ টাকা সেল হলে কস্ট কত, তাহলে 4 লাখ ইন্টু 80 বাই 100 করে দেখ কত হচ্ছে, 3,20,000, 3,20,000 কস্ট অফ গুডস সোল্ড 3,20,000, তাহলে হয়ে গেল অঙ্ক শেষ। 3,20,000 ডিভাইড বাই 50,000 কত হচ্ছে, 6.4 টাইমস, এখানে যার দরকার, বুঝিস তো? রেশিওতে তো অঙ্কই করবো, রেশিওর অঙ্ক খুব একটা কঠিন না দেখি। আর একটা জিনিস, সমস্ত স্কুলে একই ধরনের রেশিও দিই, সমস্ত স্কুলে একই ধরনের রেশিও, নর্মাল সেল থেকে গ্রস প্রফিট বাদ দিলেও তো হয়ে যায়। সেল থেকে গস প্রফিট দিলে কস্ট অফ গুডস সোল্ড, হ্যাঁ হয়, কারণ না আমার তো গস প্রফিট জানা ছিল না, আমি এইভাবে করলাম, করারই কথা, এটা বুঝে যায়, হয়ে যায়। আর কি ছিল এখানে, আরেকটা পার্ট ছিল রেশিওর, কি ছিল দেখ, ডেপ্ট ইকুইটি রেশিও, এত সোজা, ডেপ্ট ইকুইটি ফর্মুলা লেখ, ডেপ্ট ইকুইটি রেশিওর ফর্মুলা লেখ, সময় নষ্ট করতে পারলে লেখ, ডেপ্ট ইকুইটি রেশিও লেখ, ফর্মুলা লেখ। ডেপ্ট ইকুইটি রেশিও ফর্মুলা কি হবে জানিস তো, ডেপ্ট বাই ইকুইটি, ডেপ্ট মানে লোন আর ইকুইটি মানে শেয়ার হোল্ডার ফান্ড। তাহলে এখানে ডেপ্ট কি কি আছে পড়, এখানে ডেট বলতে কি, আচ্ছা ডেট বলতে ওরা টোটাল ডেট বলে দিয়েছে, কি বললাম, টোটাল ডেট বলে তুই টোটাল ডেটই নে। আমি একটা কথা বলে দিই, আমি বলেছিলাম ক্লাসে, ডেপ্ট ইকুইটি রেশিও 2টো ফর্মুলা হয়, একটা হয় ডেট বাই ইকুইটি, আর একটা হয় টোটাল ডেট বাই ইকুইটি। কি বললাম, একটা ডেট বাই ইকুইটি হয়, একটা টোটাল ডেট বাই ইকুইটি হয়। স্যার আমি এখানে টোটাল ডেট নেবো কেন, টোটাল ডেট বলে দিয়েছে, টোটাল ডেট নিলাম, উপরে লিখে দে টোটাল ডেট বাই ইকুইটি, ঠিক আছে? তো টোটাল ডেট কত বলেছে অঙ্কে বল,
টোটাল ডেট কত বলেছে? 5 লাখ। ইকুইটি বলতে কি বোঝায় এখানে বল? শেয়ার ক্যাপিটাল যোগ রিজার্ভ এন্ড সারপ্লাস, মানে 5,50,000 আর 50 মানে 6 লাখ। তাহলে 5 লাখ বাই 6 লাখ করলে কত হচ্ছে? কর 0.833:1 শেষ। আমি এই পেজের আর ক্যাশ ফ্লোটা করাচ্ছি, তুই ক্যাশ ফ্লোটা বাড়িতে করে নিস, বাকিগুলো পরের দিন এখানে করা, ঠিক আছে? শেয়ার বাকি থাকবে, ইস্যু অফ শেয়ার আর রিটায়ারমেন্ট পরের দিন, এই দুটো অঙ্ক পরের দিন এখানে করাবো, ঠিক আছে? তো পরের দিন দুটো অঙ্ক এখানে করাবো, কিন্তু আমি এখন ক্যাশ ফ্লো করে দিয়েছি, ক্যাশ ফ্লো বাড়িতে করে নিবি। আর দুটো পেজ দিলাম, বিবি কোনো দুটো পেজ দিলাম, দুটো পেজ বাড়িতে সলভ করবি, আরম্ভ করবি সলভ করা, ঠিক আছে? আর একটা করাবো, হ্যাঁ বল, ক্যাশ ফ্লোটা করো। 9 দাগের অঙ্কটা হলো, বুঝতে পারলি তো? এর সাথে একটা থিওরি দিয়েছিল, দেখ কি অরে কি থিওরি দিয়েছিল, বলেছিল কি লিকুইডিটি রেশিও লেখো আর নেট প্রফিট রেশিও লেখো। সেই কোশ্চেন 2 2 4। আচ্ছা, ক্যাশ ফ্লো তো করবো, ক্যাশ ফ্লো করার আগে ক্যাশ ফ্লো দেখ থিওরি দিয়েছিল, থিওরিটা দেখ কত কমন, সাজেশনের কোশ্চেন। বলছে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট কাকে বলে, তুমি ক্যাশ বুকের সঙ্গে ক্যাশ ফ্লো স্টেটমেন্টের পার্থক্য লেখো, ঠিক আছে? তো ওই বারবার বলছি, যাদের ক্যাশ ফ্লোতে ভয় তারা অবশ্যই থিওরি পড়ে যাবে, ঠিক আছে? যাদের থিওরিতে অঙ্কে ভয় তারা অবশ্যই থিওরি গুলো পড়ে যাবে। এখানে কি বলে? ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, দাগ কেটে ফেল, আরম্ভ কর। আমি একটু দাগ কেটে নিই আগে। তো প্রথমে এ দিয়ে লিখবো কি? ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, তাই তো? ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস। প্রথমে কি লিখতে শিখেছি মনে আছে, বলতে পারবি? প্রথমে সবার প্রথম পিবিটি দিয়ে স্টার্ট করবো। পরীক্ষায় পিবিটি লিখবি না, পুরো লিখবি, প্রফিট বিফোর ট্যাক্স, ব্র্যাকেটে নোট, ব্র্যাকেটে নোট, ব্র্যাকেটে নোট। আচ্ছা বল, পিবিটি বের করার নিয়ম মনে আছে কারোর? পিবিটি বের করার নিয়ম কি ছিল? প্রথমে কি লিখতাম? ওয়ার্কিংস মনে আছে? পিবিটি বের করতে প্রথমে লিখতাম নেট প্রফিট। তাহলে এই অঙ্কের নেট প্রফিট কত হচ্ছে? 60,000 ছিল, 1,60,000 হয়েছে, তাহলে নেট প্রফিট কত হচ্ছে? 1 লাখ টাকাকে শুনে নে, নেট প্রফিট 1 লাখ টাকা। তার সঙ্গে কি যোগ করতাম? ট্রান্সফার টু রিজার্ভ, এই অঙ্কে নেই, এই অঙ্কে ট্রান্সফার টু রিজার্ভ নেই, হলো না। 2 নম্বর কি করতাম? ট্যাক্সের ক্লোজিং নিতাম আর ডিভিডেন্ডের ক্লোজিং নিতাম। তো চ অঙ্কটা আরম্ভ করে ফেল। প্রথমে লিখতাম, হ্যাঁ বল, নেট প্রফিট কত বললাম? নেট প্রফিট 60,000 ছিল, হ্যাঁ ওয়ার্কিংস করছি এত টাকা হয়ে পুরো আচ্ছা হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে। 60,000 1,60,000 মানে 1 লাখ টাকা নেট প্রফিট। এর সাথে যোগ করবো কি? ডিভিডেন্ড, ডিভিডেন্ডের ক্লোজিং কত ছিল বল? 60,000। আর ট্যাক্সের ক্লোজিং কত ছিল বল? 30,000। তাহলে 1,90,000 হচ্ছে, হয়ে গেল পিবিটি। পিবিটি 1,90,000 বেরিয়ে গেল, ওখানে বসিয়ে দে পিবিটি। রাস্তাটা কিসের 30,000 মানে? ট্যাক্স। ট্যাক্স লেখ নেট প্রফিট, নেট প্রফিট ভালো করে লেখ, NET হবে। দিয়ে দে 1,90,000। তাহলে কত লিখলাম? 1,90,000 লেখ পিবিটি। এর সাথে কি যোগ করতে শিখেছি মনে আছে, বলতে পারবি? প্লাস কি ছিল? নন Cash items. নন ক্যাশ Cash. অ্যান্ড না না নন ক্যাশ অ্যান্ড নন অপারেটিং এক্সপেন্সেস, এই কথাটা লিখতে হবে, নন ক্যাশ অ্যান্ড নন অপারেটিং এক্সপেন্সেস। এগুলো মনে রাখবি বাড়িতে, এই যে পড়ে নিয়ে একটা আলাদা জায়গায় রাফে লিখবি, এগুলো মনে রাখতে হবে, তো ভুলে গেলে চলবে না। নন ক্যাশ অ্যান্ড নন অপারেটিং এক্সপেন্স কি কি ছিল দেখতো? নন ক্যাশ করছি, হ্যাঁ। প্রথমে আমরা দেখি অ্যাসেট দিকে, দেখি দেখ Stock. অ্যাসেট দিকে দেখ, সবার প্রথম ডেপ্রিসিয়েশন ছিল, ডেপ্রিসিয়েশন ছিল 1 লাখ টাকা,
হলো 1,20,000। ভালো করে দেখ, ডেপ্রিসিয়েশন ছিল 1,00,000, হলো 1,20,000। তাহলে ডেপ্রিসিয়েশন কত হলো? 20,000 টাকা। আবার বলছি, ডেপ্রিসিয়েশন দেখ 21 সালে ছিল 1,00,000 টাকা, আর 20 সালে ডেপ্রিসিয়েশন কত? 1,20,000। তাহলে ডেপ্রিসিয়েশন হলো কত? 20,000 টাকা। তাহলে লেখ নন, এখানে লিখবি 20,000 টাকা, লেখ ডেপ্রিসিয়েশন। ডেপ্রিসিয়েশন লেখ 20,000 টাকা। ডেপ্রিসিয়েশন লেখ 20,000 টাকা। কোনো ডাউট থাকলে জিজ্ঞাসা করি। ভালো অঙ্ক ছিল অঙ্কটা। হলো, বোঝা গেল তো? এবার লোনের দিকে তাকা, লোনের দিকে। লোনের দিকে তাকা, ভালো করে দেখ, লোনের দিকে তাকা। লোন শুরুতে কত ছিল? 1,50,000, 15% লোন। 22-এ দেখ, 22-এ কি লোন পুরো শোধ হয়ে গেছে। প্রশ্ন হলো স্যার লোনটা আপনি কবে শোধ করেছেন? দেখ লাস্ট লাইনে, যেখানে ব্যালেন্স শিট শেষ তার নিচের লাইনে বলেছে লোন ওয়াজ রিপেড বিগিনিং অফ 2022। ঠিক আছে তো? বিগিনিং অফ দ্য ইয়ার 22। আচ্ছা, তার মানে কি, আমাকে আমাকে যে অঙ্ক দিয়েছে এটা 21-22, বিগিনিং অফ দ্য ইয়ার 22। তাহলে কবে শোধ করেছে বলতে পারবি ডেটটা? বুঝতে পারছিস কিছু কি বলতে চেয়েছে এখানে? লোনটা যে শোধ করে তার ডেট কবে? ওরা অঙ্কে ব্যালেন্স শিট দিয়েছে, একটা 21 সালের ব্যালেন্স শিট দিয়েছে, একটা 31/12/21 আর একটা 31/12/22। তাহলে লোনটা কবে শোধ করেছে? সেকেন্ড ইয়ারের শুরুতে। বুঝতে পারছিস কি বুঝতে পারছিস? খুব ভাইটাল জিনিস কিন্তু এই জায়গাটা। লোনটা শোধ করেছে কবে? মোদ্দা কথা অত বাদ দা, অত বুঝতে হবে না। আমি তোকে বলছি এই লাইনটা পড়ে বোঝ কি বলছে। লোনটা শোধ করেছে, যে 1.5 লাখ টাকা লোন শোধ করে দিয়েছে। লোনটা দেখ, লোনটা ধর আমার ছিল কত, আমি এখানে দেখাচ্ছি। ধর লোন ছিল 2 লাখ টাকা, শুরুতে লোন ছিল, শেষে গিয়ে নীল 2 লাখ টাকা ছিল না 1.5 লাখ টাকা, দেখ তো। 1.5 লাখ টাকা। লোন ধর শুরুতে 1.5 লাখ টাকা ছিল, তাই তো? শেষে গিয়ে নীল হয়ে গেল। এই যে 1.5 লাখ টাকা শোধ করেছি কবে, ওদের হিসেবে তুই কি বুঝবি কবে শোধ করেছি? সেই শোধটা এই তারিখে হতে পারে, এই শোধটা এই তারিখে হতে পারে, এই শোধটা মাঝামাঝি হতে পারে। কোন তারিখ কি মনে হচ্ছে পড়ে কি বুঝতে পারলি কবে শোধ হয়েছে? শুধু এইটুকু বোঝ কি বুঝতে পেরেছি। ওখানে বলে 1.5 লাখ টাকা শোধ হয়েছে, কবে শোধ হয়েছে এইটুকু তো বুঝতে হবে। এটা বুঝতে হবে, ব্যাস আর কিছু না। ওরা বলেছে ওরা বলেছে বিগিনিং অফ 2022। আমি তো এটা 22ই করেছি, এটা তো 22-র ঘর। এটা 22-র ঘর। বিগিনিং একদম পুরো 1.5 লাখ টাকা বছরের শুরুতে শোধ হয়েছে, 1.5 লাখ টাকা বছরের শুরুতে শোধ হয়েছে। তাহলে এই বছরের শুরুতেই যদি লোনটা পুরো শোধ করে, তাহলে ইন্টারেস্টের কোনো প্রশ্নই উঠছে না। তাহলে এখানে আর কিছু হবে না। বুঝিস কি বললাম? ওরা কোশ্চেন ঘুরিয়ে দিয়েছে, এখানে বলে দিয়েছিল দেখ লোনটা রিপেড হয়েছে, লোনটা শোধ হচ্ছে। অ্যাকচুয়ালি ডেট বললে ভালো হতো, বিগিনিং অফ দ্য ইয়ার 22। বিগিনিং অফ দ্য ইয়ার 22 মানে 1/1/22-এ শোধ হয়েছে। আর আমার এটা কবে হচ্ছে? 22-এর ক্লোজিং। তাহলে 1/1/22 মানে বুঝতে পারছিস ডেটটা কি বলতে চাইছে? ভালো করে বুঝতে হবে। তার মানে লোনটা শোধ হয়েছে এই তারিখে, তাহলে এই তারিখে লোন শোধ হলে কোনো ইন্টারেস্ট দিতে হবে না। তাহলে এখানে ইন্টারেস্টের কোনো প্রশ্ন উঠছে না। আচ্ছা, শেষ হয়ে গেল। তাহলে যোগ করে দে। ডেপ্রিসিয়েশন 2 লাখ টাকা বলেছিলাম না? তাহলে 1,90,000 আর 2 লাখ যোগ করে 3,90,000, এটা হয়ে গেল অপারেটিং প্রফিট। 20,000 আচ্ছা 20,000, সরি। তাহলে 2,10,000 অপারেটিং প্রফিট। ঠিক আছে, 2,10,000 অপারেটিং প্রফিট। এবার দেখ কি বলছে। লাইব্রেরির সাইডের থেকে দেখা, কেইটার্স একটা আইটেম, কেইটার্স ছিল 92, হলো 1,80,000। কত হচ্ছে দেখতো? 1,80,000 থেকে 92 বাদ দিলে 88,000 টাকা। তাহলে কেইটার্স যোগ করবি কত জানিস তো? 88,000 টাকা যোগ করবো। ঠিক আছে, কেইটার্স 88,000। তাহলে লেখ ইনক্রিজ ইন কারেন্ট লাইব্রেরি, লেখ ইনক্রিজ ইন কারেন্ট লাইব্রেরি, যোগ দিয়ে লেখ ইনক্রিজ ইন কারেন্ট লাইব্রেরি। কত টাকা? 88,000 টাকা। বুঝতে পারছিস তো? বুঝে বুঝে করতে হবে। এইদিকে চলে অ্যাসেট দিকে, স্টক। স্টক বেড়েছে, কত টাকা বেড়েছে? 80,000 টাকা। তাহলে কি হবে? এটা মাইনাস করতে হবে 80,000 টাকা। তারপর ডেটার্স কে বেড়েছে কত টাকা? মাইনাস করবো, -72,000 টাকা। বিল রিসিভেবল কমে যায়, কি করবো? প্লাস করবো 8,000 টাকা। তাহলে নিশ্চয়ই করতে পারি সুন্দর করে। তাহলে কি হচ্ছে? কারেন্ট অ্যাসেট বেড়েছে, মাইনাস। তাহলে কি লিখবি? মাইনাস দিয়ে লেখ ডিক্রিজ, সরি মাইনাস দিয়ে লেখ ইনক্রিজ ইন কারেন্ট অ্যাসেটস। মাইনাস দিয়ে লেখ
ইনক্রিজ ইন কারেন্ট অ্যাসেটস, একটা করে বলতো। স্টক আর কি ছিল? ডেটার্স, তাই তো? স্টক কত টাকা ছিল? স্টক লিখবো 80,000 টাকা, ডেটার্স লিখবো 72,000 টাকা। স্টক লিখবো 80,000, ডেটার্স লিখবো 72,000। 80,000 স্টক 80,000 আর ডেটার্স 72,000। এবার কি ছিল লাস্ট? বিল রিসিভেবল। বিল রিসিভেবল কি হয়েছে? বিল রিসিভেবল কমেছে, মানে কারেন্ট অ্যাসেট কমলে কি হয়? প্লাস। লেখ প্লাস দিয়ে লেখ ডিক্রিজ ইন কারেন্ট অ্যাসেটস। কত টাকা ছিল বিল রিসিভেবল? হ্যাঁ, 8,000। যোগ বিয়োগ করে বাইরে ঠেলে দেয়। 2,10,000 প্লাস 88,000। দেখ তো, আমার 1,54,000 বেরোলো, তোদের কত বেরিয়েছে? 1,54,000 বেরিয়েছে তো? 1,54,000 লেখ, 1,54,000 বেরিয়েছে। 1,54,000 দেখেন। ক্লাসটা বল। 1,54,000 বেরিয়েছে তো? এইবার যে 1,54,000 বেরোলো, এর থেকে কি করতে হয় মনে পড়ে? ট্যাক্সের গল্প বলছি, ট্যাক্স ট্যাক্স পেড মাইনাস করতে হয়। লেখ আমি দিচ্ছি। লাস্টেরটা, এইটা ভুল করে দিতে। স্যার বিল রিসিভেবল কত বলুন? 8,000 টাকা। 88,000, 80,000, 72,000। এবার এটা বিল রিসিভেবল 8,000 টাকা ছিল তো? ও হ্যাঁ হ্যাঁ 8,000। 8,000 টাকা মাইনাস ছিল, প্লাস না, এটা মাইনাস নাকি? ও সরি, এটা মাইনাস। হ্যাঁ সরি, এটা মাইনাস, এটা মাইনাস, এটা মাইনাস, এটা প্লাস। তো 1,54,000 হলো তো? এবার যে ট্যাক্সের গল্প বলেছিল, ট্যাক্স, তাই না? ট্যাক্স, ট্যাক্সের ওপেনিং ছিল, ক্লোজিং ছিল, দেখেছিস তো? ট্যাক্সের আমরা কোন অ্যামাউন্টটা নিয়েছি? 30,000 টাকা নিয়েছিলাম, কিন্তু ওপেনিংটা নিইনি। ট্যাক্সের ওপেনিং মানে কি? আগের বছরের যে অ্যামাউন্টটা থাকে ওই টাকাটা পেমেন্ট করে দিই। তাহলে ট্যাক্স পেড কোথায় আসবে? এই অপারেটিং এ মাইনাস করতে হয় 24,000 টাকা। আর এবার লাস্টে গিয়ে মাইনাস কর, লাস্টে গিয়ে, শুরুতে না। মাইনাস কর ট্যাক্স পেড কত টাকা বললাম? 24,000 টাকা। তাহলে 1,54,000 থেকে 24 বাদ দিলে কত? 1,30,000। বুঝে গেল? 1,54,000 থেকে 24 বাদ দিয়ে কত হয়? 1,30,000। তোদের পরীক্ষায় অপারেটিংটা সবচেয়ে বড় থাকবে, আর বাকিগুলো বড় থাকে না, একদম ছোট থাকে, এক লাইন করে থাকবে। তাহলে কত? 1,30,000 হলো তো? এটা কি হলো বল? অপারেটিং। এবার বি দিয়ে লেখ ক্যাশ ফ্লো ফর্ম। লেখ ক্যাশ ফ্লো ফর্ম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, বি দিয়ে লেখ ক্যাশ ফ্লো ফর্ম। ক্যাশ ফ্লো ফর্ম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, ঠিক তো? লেখ ইনভেস্টিং এর দিকে তাকা, কোশ্চেনের দিকে তাকা। ইনভেস্টিং অ্যাক্টিভিটিস কি কি আছে? শুধুমাত্র প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি। দেখ, শুধুমাত্র প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি ছিল 4 লাখ, হলো 3 লাখ। তাহলে কি বুঝতে পারি? না, ডেপ্রিশন তো করবো, ডেপ্রিশন তো করে দিয়েছি। 4 লাখ ছিল, 3 লাখ হলো, তার মানে কি হয়েছে? প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি কি হয়েছে বল? বেচে দিয়েছি। কত টাকার প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি বেচেছি? 1,00,000 টাকা। কি লিখবো? সেল অফ প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি 1,00,000 টাকা। লেখ সেল অফ প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি 1,00,000 টাকা। লেখ সেল অফ প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি 1,00,000 টাকা। বাইরের ঘরে পাঠা 1,00,000 টাকা। আর তো কিছু আসবে না এখানে। তাহলে কি কি হয়ে গেল? প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি হয়ে গেছে, ডেপ্রিশন হয়ে গেছে, স্টক হয়ে গেছে, ডেটর্স হয়ে, বিল রিসিভেবল। এদিকে প্রফিট অ্যান্ড লস হয়ে গেছে, ক্রেডিটর্স হয়ে গেছে, ট্যাক্স হয়ে গেছে। এবার লেখ
ক্যাশ ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস, লাস্ট পয়েন্ট, বলে ক্যাশ ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস, ক্যাশ ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। শেষ, এটা হলেই শেষ। তাহলে পরের দিন কটা বাকি থাকবে? দুটো, ইস্যু অফ শেয়ার আর রিটায়ারমেন্ট। ঠিক আছে, পরের দিন কিন্তু 8টাই ক্লাস। আচ্ছা, আসতে নেক্সট দেখ কি বলে, ইকুইটি শেয়ার ক্যাপিটাল ছিল 1,60,000, হলো 1,60,000, কোনো চেঞ্জ হয়নি, কিছু করবো না। লোন 1.5 লাখ টাকা ছিল শূন্য, মানে লোন শোধ হয়ে গেছে, তাহলে কি লিখবো? মাইনাস দিয়ে লিখবো রিপেমেন্ট অফ লোন 1.5 লাখ টাকা, লেখ রিপেমেন্ট অফ লোন 1.5 লাখ টাকা, মাইনাস দিয়ে লেখ মাইনাস 1.5 লাখ, বাইরে সেকেন্ড করে যাই হোক লেখ 1.5 লাখ। নেক্সট লাস্ট পয়েন্ট, লোনও হয়ে গেল। ডিভিডেন্ড, দেখ ডিভিডেন্ড বাকি ছিল, দেখিস তো, ছিল 40, হলো 60, 60 তো হয়ে গেছে, 60 তো হয়ে গেছে, 40-এর আইটেম করিনি, দেখ 40,000 টাকা, অর্থাৎ আগের বছর ডিভিডেন্ড পে করতে হয়, ফাইন্যান্স থেকে মাইনাস কর, ডিভিডেন্ড পেড 40,000, ফাইন্যান্স থেকে মাইনাস কর ডিভিডেন্ড পেড 40,000 টাকা। তবে এই ফরম্যাট কিন্তু পরীক্ষায় আসবে না, বলেছি কোন ফরম্যাট পরীক্ষায় আসবে। লাস্ট, ব্যাংক ওভারড্রাফটকে আমি কি বলেছিলাম? সবসময় লোন হিসেবে ট্রিট কর। লোন ছিল 74, হলো 50, তার মানে কি হয়েছে? লোনটা শোধ করে দিয়েছি। কত টাকা শোধ করেছি বল? 24,000 টাকা, তাই তো? মাইনাস ব্যাংক ওভারড্রাফট 24,000 টাকা, লেখ মাইনাস ব্যাংক ওভারড্রাফট 24,000 টাকা, লেখ মাইনাস দিয়ে লেখ ব্যাংক ওভারড্রাফট 24,000 টাকা। শেষ হোক। 1.5 লাখ আর 40, 1,90,000, 1,90,000 আর 20, 2,10,000, 2,14,000, মাইনাস 2,14,000, যোগ বিয়োগ করে দেখ কত হচ্ছে, 16,000, মিলে গেছে। যেটা বেরোয় তাকে কি বলে বল? নেট চেঞ্জ ইন ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট, লেখ নেট চেঞ্জ ইন ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। এর সাথে যোগ করতে হবে ওপেনিং ক্যাশ, তাই তো? 10,000, দেখ তো ওপেনিং ক্যাশ কত ছিল, হয়ে গেল ক্লোজিং ক্যাশ 26,000 টাকা। শেষ, আজকের মতন এই অবধি।